আমার ভালোবাসার দিকে যে হাত বাড়াবে সে যদি আমার নিজের ভাইও হয় তবুও তার কলিজা ছিঁড়ে ফেলতে আমার হাত একটুও কাঁপবে না। কথাটা বলেই পরের মুহূর্তেই আদ্রিক সজোরে আয়নের বুক বরাবর লাথি মারল। আয়ন ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গেল। তার মুখ বিকৃত হয়ে উঠল যন্ত্রণায়। নূর ভয় পেয়ে দৌড়ে এসে আদ্রিকের পিছন দাঁড়িয়ে তার শার্ট খামছে ধরল। মেয়েটার হাত কাঁপছে, সে ভয়ে জমে গেছে। আদ্রিক ঘাড় ঘুরে তাকালো। নূরের ভয়ের তো কাঁপা কাঁপা চোখ দুটো তার বুকের ভেতরটা নরম করে দিল মুহূর্তেই। কিছু না বলে সে আলতো করে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ভালোবাসা সেই ক্ষণিক পরশে যেন আশ্বাস ছিল, আমি আছি। তারপর নূরকে নিজের পেছন থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে দিল। কিন্তু পরের মুহূর্তে সে আবার আগের রূপে ফিরে এলো। একটা হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল আয়নের উপর। দুজনের মধ্যে শুরু হয়ে গেল ভয়ঙ্কর মারামারি। এলোপাতাড়ি ঘুষি, ধাক্কা, লাথি, কেউ কাকে ছাড় দিচ্ছে না। রাগ, প্রতিশোধ আর ভালোবাসা হারানোর ভয়ে দুজনেই যেন উন্মাদ হয়ে উঠেছে। আদ্রিকের ঠোঁটের কোণা ফেটে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তবুও তার চোখে কোনো ব্যথা নেই, বরং ক্রোধ আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। অন্যদিকে আয়নের অবস্থা বেশ খারাপ। মুখে, গালে, বুকের পাশে আঘাতের চিহ্ন স্পষ্ট। ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছে না সে। নূর আতঙ্কে কাঁপছে, আর সেও ভয়ে দিশেহারা হয়ে গেছে। ঠিক তখনই জিশান দৌড়ে এসে কোনো রকমে দুজনকে আলাদা করলো। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন আরশাদ দেওয়ান, রজিনা দেওয়ান আর জেসমিন খাতুন। দুজনের এই অবস্থা দেখে জেসমিন খাতুনের চোখ রাগে লাল হয়ে উঠল। তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে আয়নের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। আচমকা আঘাতে আয়ন হতভম্ব হয়ে গেল। জেসমিন খাতুন রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, তোর লজ্জা করে না? এত বড় হয়েও ছোট ভাইয়ের সাথে মারামারি করছিস? এই এতিম ছেলেটার মা বাবা কেউ নাই, কত কষ্ট করে বড় হয়েছে, নূরকে ভালোবেসে বউ করছে। তবু তোর এই মেয়েটা কি লাগবে? কি নাই তোর? টাকা পয়সা, বাড়ি গাড়ি, পরিবার সব আছে তোর, তবুও কেন এভাবে দুজন ঝগড়া করছিস? এই একটা মেয়েকে ছাড়া কি তুই মরে যাবি? আয়নের চোখ লাল হয়ে উঠল। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, হা হা, মরে যাব আমি, সত্যি সত্যি মরে যাব। এই মেয়েটাকে আমার চাই। তোমার ভাইপোকে জিজ্ঞেস করো, সে সবসময় আমার ভালোবাসাগুলা কেন কেড়ে নেয়। আয়নের চোখে তখন জমে থাকা বছরের পর বছর ক্ষোভ, ভেতর থেকে সমস্ত রাগ, ঘৃণা বিস্ফোরিত হচ্ছে। আমার জীবন, আমার স্বপ্ন, আমার ইচ্ছা সবকিছু কেন ও নিবে? নূরকে তো প্রথমে আমি পছন্দ করছি, তাহলে ও কেন জোর করে নূরকে বিয়ে করলো? জেসমিন খাতুন এবার ধীরে ধীরে আদ্রিকের দিকে তাকালে। তার চোখে প্রশ্ন, কিন্তু আদ্রিকের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং সে ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ঝুলে দাঁড়িয়ে আছে, যেন কেউ তাকে মিথ্যে অভিযোগ করছে, আর সেটা শুনে সে উপভোগ করছে। জেসমিন খাতুন ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালেন। আইন যা বলতেছে সব সত্যি আদ্রিক? তুই কি সত্যি নূরকে জোর করে বিয়ে করেছিস? আদ্রিক উত্তর দিল না। তার নীরবতা দেখে আইন আবারও বলল, ফুফি, তুমি নূরকে গিয়ে জিজ্ঞেস করো, সব সত্য নূর নিজেই বলবে। সাথে সাথে সবার দৃষ্টি গিয়ে পড়ল নূরের উপর। জেসমিন খাতুন ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। নূর তাকে দেখে আরো জড়সড় হয়ে গেল। তার বুক কাঁপছে, হাত দুটো শক্ত হয়ে যাচ্ছে। জেসমিন খাতুন কঠোর গলায় বললেন, আইন যা বলতেছে সব সত্যি নূর? আদ্রিক কি তোমাকে জোর করে বিয়ে করেছে? প্রশ্নটা শুনে নূর যেন বেলুনের মতো চুপসে গেল। সে বুঝতে পারছে না কি উত্তর দেওয়া উচিত। একবার আদ্রিকের দিকে তাকায়, আরেকবার আয়নের দিকে। আয়নকে সে অনেক আগে থেকেই চেনে। ছেলেটা প্রায় তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু নূর কখনো গুরুত্ব দেয়নি, ভেবেছিল নিছক পাগলামি। কিন্তু আজ বুঝছে সেটা শুধু পাগলামি ছিল না। আর জেসমিন খাতুন বারবার প্রশ্ন করেও কোনো উত্তর পাচ্ছেন না। অন্যদিকে আদ্রিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। সে খুব ভালো করেই জানে, নূর যদি সত্যিটা বলে দেয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে তার ফুফি। যে মানুষটা নিজের সন্তানের মতো করে তাকে বড় করেছে, তার চোখে কষ্টের অশ্রু আদ্রিক সহ্য করতে পারবে না। জেসমিন খাতুন আবারও বললেন, নূর, কিছু বলছো না কেন? তোর আবার আদ্রিকের দিকে তাকালো। আদ্রিক খুব অল্প করে মাথা নাড়ল, যেন বলতে চাইছে, সত্যিটা বলো না। নূরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অবশেষে সে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, আ আ আ আপনার কোথাও ভুল হইতেছে ফুফি। আমাকে বিয়ে আমার মতোই হয়েছে, উনি আমার জোর করে বিয়ে করে নাই। কথাগুলো বলতে বলতেই নূরের দু চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু সেই কান্না কিসের ভয়, কষ্ট, নাকি নিজের অনুভূতি লুকানোর যন্ত্রণা, সেটা কেউ বুঝতে পারল না। হঠাৎই আয়ন আবার গর্জে উঠল। তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে, বুক উঠানামা করছে দ্রুত। সে আঙুল তুলে আদ্রিকের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ফুফি, তুমি নূরের কথা বিশ্বাস করো না। নূর মিথ্যা বলছে। আদ্রিক ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। আদ্রিক এবার ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসিটা অদ্ভুত ঠান্ডা, কিন্তু চোখের ভেতর জ্বলছে ভয়ঙ্কর আগুন। সে আয়নের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ফুফি, তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তাই এখন এই কুলাঙ্গারকে এখান থেকে যেতে বল, নয়তো আজকে ওর লাশ বাসা থেকে বের হবে। চারপাশে থমথমে নীরবতা নেমে এলো।
কিন্তু আয়ান ভয় পেল না, বরং আরো কয়েক কদম এগিয়ে এলো আদ্রিকের দিকে। দুজনের মাঝে তখন নিঃশব্দ যুদ্ধ চলছে। আয়ান ঠান্ডা গলায় বলল, আজ আমি ঠিকই যাচ্ছি, কিন্তু এটা ভাবিস না যে নূরকে আমি ছেড়ে দেব। আমার সব প্রিয় মানুষগুলারে তুই কেড়ে নিয়েছিস, আমার ফুফি, দাদাজান, দাদিজান, সবাইকে, কিন্তু নূরকে আমি তোকে দেব না। যে কোনো কিছুর বিনিময়ে হলো ওকে আমার করে নেব, মাইন্ড ইট। কথাগুলো বলে আয়ন বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আর নূরের অবস্থা দেখে কেউ আর কিছু বলার সাহস পেল না। এক এক করে সবাই কক্ষ ত্যাগ করলো। শেষ পর্যন্ত রুমে শুধু আদ্রিক আর নূর রয়ে গেল। সবাই চলে যেতে নূর দেয়ালে হেলান দিয়ে ধপ করে মেঝেতে হাঁটু ঘেরে বসে পড়লো। তারপর হঠাৎই ডুকরে কেঁদে উঠলো। হাউমাউ করে কাঁদছে সে, যেন বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসছে। তার কান্নার শব্দে আদ্রিকের বুকটা কেঁপে উঠল। সে দ্রুত নূরের কাছে এসে হাঁটু গেড়ে বসলো। উদ্গ্রীব কণ্ঠে বলতে লাগলো, রেড রোজ, তুমি কাঁদতেছো কেন? আমি কি কিছু করছি তোমাকে? যদি কিছু করে থাকি তাহলে অনেক অনেক সরি। আমার ভুল হয়ে থাকলে মাফ করে দাও, কিন্তু প্লিজ এভাবে কান্না করো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। সে হঠাৎ চিৎকার করে উঠল। চুপ করেন আপনি। আদ্রিক থেমে গেল। নূর চোখ ভর্তি অশ্রু নিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আমার লগে কেন এমন করলেন? হ্যাঁ, আমি কি কইছিলাম আমার বিয়া করেন? কই নাই তো। তাহলে কেন জেদ করে বিয়া করলেন? মাই কইতো আমি ছাড়া কেউ তোকে আপন না, কেউ তোকে ভালোবাসা দিব না। আজ মায়ের কথা বুঝতেছি। আপনি কেন মিছা কথা কইলে? কেন কইলেন আমারে ভালোবাসেন? আমার পাওয়ার লেগে আব্বার কাছে ভিক্ষা চাইছিলে, কেন মিছা আশা দিলেন? আমি তো জানি আমি মইরা গেল আমার ভাই ছাড়া আমার লেগে কেউ কানবো না। তাহলে কেন এমন করে আমারে ঠকাইলেন? নূরের কথাগুলো শুনে আদিকে বুকটা মোচড় দিয়ে উঠল। সে নির্বাক হয়ে তাকিয়ে রইল। হয়তো সে জোর করে বিয়ে করেছে, কিন্তু কখনোই মেয়েটাকে ঠকায়নি। সে সত্যি নূরকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কিন্তু এই মুহূর্তে সে বুঝতে পারছে না কিভাবে নিজের ভালোবাসাটাকে সত্যি প্রমাণ করবে, কিভাবে বুঝাবে নূর যা ভাবছে সব মিথ্যে। আদিক অসহায় গলায় বলো, রেড রোজ, প্লিজ শান্ত হও। আমি তোমাকে ঠকাইনি সত্যি। আমি তো, ছুঁইবেন না আমারে। আপনারা ভালো কইছিলাম, কিন্তু আপনিও খারাপ। আমার কেউ ভালোবাসে না, কেউ না। আমি চইলা যাবো। নূর কোনোদিন কারো বোঝা হইয়া থাকবো না। নিজের পেট নিজে চালাইতে পারে নূর। নূর হঠাৎ বিছানার উপর রাখা গয়নাগুলো এক এক করে খুলে ছুঁড়ে ফেলতে লাগলো। শাড়ি, গহনা, কসমেটিক সবকিছু এলোমেলো হয়ে মেঝেতে পড়ে রইল। আমার আপনার লাগবে না, আর না এই শাড়ি গয়নাও লাগবো। কথাগুলো বলে নূর দরজার দিকে ছুটে গেল। আদ্রিকও দ্রুত তার পেছনে দৌড়ালো। রেড রোজ, এমন করো না, প্লিজ থেমে যাও। কিন্তু নূর শুনলো না। সে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সদর দরজা পেরিয়ে বাইরে বের হতে কয়েকজন গার্ড তার পথ আটকে ধরলো। কারো সাহস নেই তার দিকে চোখ তুলে তাকানো, কারণ সবাই জানে মিসেস আদ্রিক দেওয়ানের দিকে যে চোখ তুলে তাকাবে, আদ্রিক নিজ হাতে তার চোখ তুলে ফেলবে। ঠিক তখনই আদ্রিক এসে নূরের হাত শক্ত করে ধরে ফেললো। নূর ছটফট করতে লাগলো, ছাড়েন আমারে, আমি থাকবো না আপনার লগে, আমি চলে যাবো। তার কান্না ভেজা কণ্ঠটা পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। সঙ্গে সঙ্গে আদ্রিক ঝড়ের গতিতে এগিয়ে এসে নূরকে কাঁধে তুলে নিল। সবকিছু এত দ্রুত ঘটলো যে নূর কিছু বুঝে ওঠার আগে নিজেকে আদ্রিকের শক্ত বাহুর বন্দি অবস্থায় আবিষ্কার করলো। নূর ছটফট করতে লাগলো। হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কাঁদো কাঁদো গলায় বলে উঠলো, আমার ছাইরা দেন, আমি কোনো খুনির লগে থাকবো না, ছাড়েন আমারে। নূর এত কিছু বলছে, কিন্তু আদ্রিক যেন কিছুই শুনলো না। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটো ভয়ঙ্কর রকম শান্ত, আর সেই শান্তটাই যেন সবচেয়ে বেশি ভয়ানক। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারো সাহস হলো না একটা কথাও বলার। আদ্রিক বড় বড় পা ফেলে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নূর এখনো কাঁদছে, ছটফট করছে, বারবার নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে, কিন্তু আদ্রিকের শক্তির কাছে সে একদম অসহায়। রুমে ঢুকে আদ্রিক দরজাটা জোরে বন্ধ করে দিল। পরের মুহূর্তে সে নূরকে বিছানার উপর ছুঁড়ে ফেললো। নূর ভয় পেয়ে সরে যেতে চাইল, কিন্তু আদ্রিক তার দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, রেড রোজ, তোমায় আগেই বলছি, চাঁদ সূর্য বাদে তুমি যা চাইবে আমি তোমার পায়ের নিচে এনে দিতে রাজি আছি, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি এই বাসা কেন এই রুম থেকেও বের হবে না। কিন্তু তুমি সেই কাজটাই করছো। এটা ভাবনা না যে আদ্রিক দেওয়ান তোমাকে ভালোবাসে বলে তোমার গায়ে হাত তুলতে পারবে না। এবার সেকেন্ড চান্স দিলাম, এরপর যদি একই কাজ করো তাহলে তোমার খবর আছে, মাইন্ড ইট। কথাগুলো বলে আদ্রিক কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন রাগের সাথে অদ্ভুত এক কষ্ট লুকিয়ে ছিল, যেন সে নিজের আচরণে ভেতর থেকে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণে সে মুখ ফুরিয়ে নিল। তারপর গটগট পায়ে হেঁটে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে একবারও পেছনে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আদ্রিক। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো রুম কেঁপে উঠল। আর নূর বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রইল, চোখ বেয়ে নীরবে অশ্রু ঝরতে লাগলো। তপ্ত রোদের ঝাঁজে চারপাশ যেন জ্বলছে,
রাস্তায় মানুষজন খুব একটা নেই। সে রোদের মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে আরশি। তার হাতে একটা ভ্যানিলা আইসক্রিম। আর পাশে হেঁটে চলছে কলেজের সিনিয়র ভাই মাহিম। আজ আরশি একাই ফিরছিল। মাঝপথে হঠাৎ মাহিমের সঙ্গে দেখা হয়ে যায়। যেহেতু দুজনের বাসা একই দিকে, তাই ছেলেটা গল্প করতে করতে তার সঙ্গে হাঁটা ধরেছে। মাহিম বেশ প্রাণখোলা মানুষ। হাঁটতে হাঁটতে একের পর এক গল্প করে যাচ্ছে। আরশিও মাঝে মধ্যে হেসে উত্তর দিচ্ছে। আইসক্রিমটাও মাহিমে কিনে দিয়েছে। কিন্তু এই পুরো সময় জুড়ে আরশি খুব ভালো করে টের পাচ্ছিল কি একজন তাদের লক্ষ্য করছে। দূরে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে একজোড়া জ্বলন্ত চোখ অবিরাম তাকিয়ে আছে তাদের দিকে। আরশি আর চোখে তাকিয়ে মুচকি আসলো। সে জিশান। লোকটা লুকিয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখে লুকাতে পারেনি। দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে সে প্রচন্ড রেগে আছে। আর সে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠলো। হঠাৎই হাঁটতে হাঁটতে সে ইচ্ছে করে হোঁচট খেলো। সবকিছু এত দ্রুত ঘটলো যে মায়াম তড়িঘড়ি করে তার হাত ধরে ফেললো। আরশি, তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা পাওনি তো? আরশি মাথা নেড়ে না বুঝালো। কিন্তু ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা জিশানের চোখ আরো লাল হয়ে উঠলো। চোয়াল শক্ত হয়ে গেছে তার। হাতের রগগুলো পর্যন্ত ফুলে উঠেছে রাগে। আরশি আবারও আর চোখে তাকিয়ে তাকে দেখলো। তারপরেও ঠোঁট চেপে হাসলো। আরো কিছুটা পথ এগিয়ে একটা গলির মোড়ে এসে মাইম থেমে গেল। সে মুচকি এসে জিজ্ঞেস করলো, আরশি, তুমি একা যেতে পারবে তো, নাকি আমি পৌঁছে দেব? না না ভাইয়া, আমি একাই যেতে পারবো। আপনি চলে যান। ওকে, তাহলে সাবধানে যেও। আগামীকাল দেখা হবে। আরশি মাথা নেড়ে বিদায় জানালো। মাইম অন্যদিকে চলে যেতে সে আবার নিজের মতো হাঁটা শুরু করলো। কিন্তু দু এক কদমও এগোতে পারেনি। হঠাৎ কোথা থেকে যেন ঝড়ের বেগে এসে জিশান তার হাতের আইসক্রিমটা ফেলে দিল মাটিতে। আর সে চমকে ছোট ছোট চোখ করে তাকালো। জিশান তার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো রক্তিম, মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আসে যেন কিছুই হয়নি এমন ভাব করে ভেঙচি কেটে সামনে এগিয়ে যেতে চাইলো। ঠিক তখনই জিশান তার হাত শক্ত করে চেপে ধরল। এক ঝটকায় টেনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল তাকে। আর সে সঙ্গে সঙ্গে ছটফট করে উঠল, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু জিশানের শক্ত বাহুর কাছে সে একদম অসহায়। ভাইয়া, ছাড়ো আমায়, লাগছে। জিশান নিচু হয়ে তার চোখের দিকে তাকালো। গলায় জমাট রাগ। আমি টাচ করলে তোর খুব লাগে, তাই না আরশি? হ্যাঁ লাগছে, ছাড়ো না। কিন্তু জিশান তাকে ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়ে ধরে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। ওই ছেলেটা যখন তোকে টাচ করলো তখন তো তুই ছটফট করিসনি, এখন কেন করছিস? আমার স্পর্শ তোর ভালো লাগে না? আর সে এবার সত্যি রেগে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, এসব নোংরা কথা বলছো কেন? আমি পরে যাচ্ছিলাম তাই ভাইয়া আমাকে ধরেছে। এর মধ্যে খারাপ কি আছে? জিশানের চোখের দৃষ্টি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে আওড়ায়, তুই রাস্তার মাঝে পড়ে থাকবি, তবু আমি ব্যতীত অন্য কোনো পুরুষ তোকে স্পর্শ? জিশানের চোখের দৃষ্টি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে আওড়ায়, তুই রাস্তার মাঝে পড়ে থাকবি, তবু আমি ব্যতীত অন্য কোনো পুরুষ তোকে স্পর্শ করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর সে থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বলল, কেন? আমি তোমার কে হই যে শুধু তুমিই আমাকে স্পর্শ করবে? জিশান থেমে গেল। আরশির প্রশ্নটা খুব সাধারণ ছিল, অথচ এই মুহূর্তে সেটার উত্তর দেওয়াটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছে। আমি তোমার কে হই? এই ছোট্ট প্রশ্নটার উত্তর তো তার হৃদয় বহু আগে দিয়ে ফেলেছে। আরশি দেওয়ান শুধু তার, শুধু তারই। সে চায় এই চঞ্চল মেয়েটাকে নিজের জীবনের রানী বানাতে, নিজের নামের সঙ্গে তার নাম জুড়ে দিতে, দিনের শেষে নিজের রুমে ফিরে এই মেয়েটার মুখটাই দেখতে। কিন্তু মুখে বলতে গেলেই যেন সব শ্বাস উবে যায়। যদি আরশি তাকে ফিরিয়ে দেয় তাহলে তাহলে সে কিভাবে সহ্য করবে? সে পারবে না, একদমই পারবে না। এই বাচ্চামো করা, সারাক্ষণ ঝগড়া করা, চোখ রাঙানো মেয়েটার উপর সে ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে গেছে। আর সে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে, চোখে স্পষ্ট অধীর অপেক্ষা। সে যেন জিশানের মুখ থেকে একটা কথা শুনতে চাইছে, ভালোবাসে। কিন্তু জিশান চুপ। তার নীরবতা আরশির মুখটা সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেল। বিরক্ত হয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, কি হলো, বলছো না কেন? আমি তোমার কি হই? জিশান দৃষ্টি সরিয়ে নিল। তারপর গলা খাকারে দিয়ে স্বাভাবিক থাকার ভান করে বলল, তুই তো আমাকে সবসময় ভাইয়া বলিস, সেই হিসেবে তুই আমার বোন হস, বুঝতে পেরেছিস? কথাটা শুনে আরশির ভীষণ রাগ হলো। সে ঠোঁট ফুলে অন্যদিকে তাকালো। এত চেষ্টা করেও আজও লোকটা মুখ থেকে ভালোবাসি কথাটা বের করাতে পারলো না। কিন্তু আরশি দেওয়ান এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে ঠিক করেছে যেভাবেই হোক একদিন জিশানকে নিজের মুখে স্বীকার করাবে, আরশি, আমি তোমাকে ভালোবাসি। লোকটার বুক ফেটে যায়, তবু মুখ ফুটে না। হঠাৎ জিশানের ঠান্ডা গলা ভেসে এলো, তুই না বললি আজ ভার্সিটিতে আসবি না? তাহলে এসেছিস কেন? আমার দরকার ছিল তাই এসেছি। সেই জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? জিশান এবার কটমট করে তাকালো। অবভিয়াসলি, তোকে বারণ করার পরও আমাকে না জেনে বাসা থেকে বের হয়েছিস, এর জন্য তোকে পানিশমেন্ট পেতে হবে। আর দুপুরে কিছু খেয়েছিস? আর সে উদাস ভঙ্গিতে মাথা নাড়ল। হোয়াট?
এখন বিকেল 3:30 বাজে আর তুই এখনো না খেয়ে আছিস? মরতে চাস নাকি? একবেলা না খেলে কে মরে যায় না? চুপ কর ইডিয়ট, সবসময় বেশি কথা বলিস। চল আগে কিছু খেয়ে আসি। যাবো না তোমার সঙ্গে, আমার খিদে নেই। কে শুনে কার কথা? জিশান কোনো উত্তরই দিল না। সে এক প্রকার জোর করে আরশির হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে একটা অটোরিকশা নিয়ে উঠলো। আরশি নাক কুঁচকে তাকালো। তোমার সাহস তো কম না। আদিক দেওয়ানের বোন আরশি দেওয়ানকে রিকশায় নিয়ে যাচ্ছ? জাস্ট শাট আপ। রিকশায় উঠলে কি তোর মাথা সিংহ যাবে? না তো। তাহলে এত বকবক করবি না, নয়তো এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। আরশি ঠোঁট চেপে হাসি লুকালো। লোকটা যতই রাগ দেখাক, তার এই রাগের ভেতর লুকিয়ে থাকা যত্নটা আরশি খুব ভালো করে বুঝতে পারে। অটোরিকশা চলতে শুরু করলো। মিনিট 10-এর মধ্যেই তারা শহরে নামকরা একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আরশি ভ্রু কুঁচকে চারপাশে তাকালো। এত বড় জায়গায় আসার কোনো ইচ্ছেই তার ছিল না। সে তো মাঝপথে কয়েকবার বলেছে যাবে না, কিন্তু জিশান নামক লোকটা কারো কথা শোনে নাকি? এক প্রকার টেনে হিসেবে তাকে এখানে নিয়ে এসেছে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই ঠান্ডা এসির বাতাস শরীর ছুঁয়ে গেল। চারপাশে অভিজাত পরিবেশ, মৃদু আলো, নিচে ভলিউমে গান বাজছে, কিন্তু আরশির মুখ তখনও ফুলে আছে। জিশান তাকে একটা টেবিলের সামনে এনে বসালো, নিজেও তার একদম পাশ ঘেঁষে বসে পড়লো। আরশির রাগ আরো বেড়ে গেল। সে কাঁধে ঝুলানো ব্যাগটা দিয়ে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি মারলো জিশানের পিঠে, কিন্তু তাতেও লোকটার কোনো বিকার নেই। বরং সে নির্লিপ্ত ভঙ্গিতে এক হাত দিয়ে আরশির কোমর জোরে ধরে রেখেছে। আরশি এবার চোখ গোল গোল করে তাকালো। রাক্ষস একটা, এই জন্য তোমার কপালে কোনোদিন বউ জুটবে না। আমার মতো ইনোসেন্ট মেয়েটাকে ইপটিজিং করছো? হুম। জিশান ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমার বউয়ের দরকার নেই, অলরেডি আমার সুইট বউ আছে। আরশি থমকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে প্রায় চিৎকার করেই বলল, কি? তুমি বিয়ে করেছো? কখন? কবে? জিশান সঙ্গে সঙ্গে চারপাশে তাকে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে আওড়ালো, জাস্ট শাট আপ, মুখটা বন্ধ রাখো, নয়তো এখানেই তো 14 গোষ্ঠী উদ্ধার করবো। সঙ্গে সঙ্গে আরশি ঠোঁট চেপে চুপ মেরে গেল। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরো দুজন ছেলে। তাদের দেখে জিশানের মুখে হাসি ফুটে উঠলো। সে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে গেল। দোস্ত, তোরা এখানে কেমন আছিস? সামনে দাঁড়িয়ে থাকা দুজন হচ্ছে রাহাত আর মামাতি, জিশানের কলেজ লাইফের বন্ধু। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করলো। এরপর মাহাতির দৃষ্টি গিয়ে আটকালো আরশির উপর। সে এক পলক তাকে গালভর হাসলো। তার আগে বল, ওই মেয়েটাকে? সো সুইট। জিশানের মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। সে চোখ রাঙিয়ে তাকায়। চোখ না আমার শালা, ওটা আমার পাখি। বেশি নজর দিলে চোখ তুলে ফেলবো। মাহাতি নাক ছিটকালো। ইবলিশ শয়তান একটা, তোর জন্য কাকে পছন্দ করতেও পারি না। কলেজ থেকে বাচ্চাটি যাকে আমার ভালো লেগেছে, সে উল্টো তোকে পছন্দ করে বসে আছে। আর এখন এই বয়সে এসে একজনকে পছন্দ হলো, এটা তোর পাখি। থাক, আমি গিয়ে ভাবির সঙ্গে একটু প্রেমালাপ করে আসি। তার কথা শুনে রাহাত আর জিশান একসঙ্গে হো হো করে হেসে উঠল। মাহাতি আরশির দিকে এগোতে লাগলো, কিন্তু সে যখনই আরশির পাশে বসতে যাবে ঠিক তখনই জিশান দ্রুত গিয়ে নিজেই সেই জায়গায় বসে পড়লো। তারপর ধীরে ধীরে মাথা ঘুরে এমন এক দৃষ্টি দিল মাহাতিকে, যেন আর 1 ইঞ্চি এগোলে খুন করে ফেলবে। মাহাতি শুকনো ঢোক গেল। রাত পাশে দাঁড়িয়ে মুচকে আসতে লাগলো। সে এবার আরশির দিকে তাকিয়ে বলল, ভাবি কেমন আছেন? আরশি ফেলফেল করে তাকিয়ে রইল। রাত বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কাশলো। সরি সরি, বলে ফেলেছি। তোমার নাম আরশি, রাইট? আরশি ধীরে মাথা নাড়লো। তারপর রাহাত টুকটাক গল্প শুরু করলো, কিন্তু মাহাতি তখনও ডেব ডেব করে তাকিয়ে আছে আরশির দিকে, যেটা জিশানের মোটো সহ্য হচ্ছিল না। সে টেবিলের নিচ থেকে আচমকা সজোরে একটা লাথি মারলো মাহাতির পায়ে। মাহাতি হুড়মুড় করে দাঁড়িয়ে গেল। জিশান চোখ দিয়ে শাসালো। মাহাতি একটু দমে গেল ঠিকই, কিন্তু পরক্ষণে আবার হাসলো। আরশি নামটা কিন্তু অনেক সুইট। আরশি ভদ্রভাবে হেসে বলল, থ্যাঙ্কস ভাইয়া, আই এম মাহাতি। আরশি সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে তাকালো। তারপর একদম সিরিয়াস মুখে বলে ফেললো, আপনার মা হাতি? সিরিয়াসলি? আপনি আবার সেটা এত বড় মুখে বলে নিজের মাকে ছোট করছেন? মুহূর্তে মাহাতি তো হতভম্ব। সে তড়িগড়ি করে বলল, না না, আমার মা হাতি না, আমার নাম মাহাতি। ও, আমি তো ভাবছিলাম আপনার মা হাতি। কথাটা শেষ হতেই রাহাত আর জিশান একসঙ্গে হো হো করে হেসে উঠল। আর মাহাতি বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। জিশান চেয়ারটা হেলান দিয়ে বসেছিল। হঠাৎ যেন কিছু মনে পড়তেই সে রাহাতের দিকে তাকালো। দোস্ত, তুই আমাকে একটা নাম্বার হ্যাকিং করতে দিতে পারবি? রাত সঙ্গে সঙ্গে ভ্রু নাচালো। আরে ইয়ার, পারবো না কেন? একটা না, 10টাও করে দিতে পারবো। জাস্ট নাম্বারটা সেন্ড কর। এই হ্যাকিং এর ব্যাপারে আমার আবার না শব্দ নেই। জিশান হেসে মাথা নাড়লো। ঠিক তখনই আচমকা তার পায়ে কারো নখের খামচি লাগলো। সে ভ্রু কুঁচকে নিচে তাকালো, আর সে মুখ ফুলে বসে আছে আর টেবিলের নিচ থেকে তাকে খামচে দিচ্ছে। জিশান নিচে সরে ফিসফিস করলো, প্রবলেম কি তোর? এভাবে বিড়ালের মতো খামচে দিচ্ছিস কেন? আর সে ঠোঁট ফুলিয়ে বলল, খিদে লেগেছে। এক্সকিউজ মি ওয়েটার। সাথে সাথে একজন ওয়েটার এসে দাঁড়ালো সামনে। ইয়েস স্যার, ক্যান আই হেল্প ইউ? জিশান মাথা ঘুরে আরশির দিকে তাকালো।
আর সে অর্ডার কর। মুহূর্তে আর সে মুখে হাসি ফুটে উঠল। সে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, ভাইয়া আমার জন্য একটা ভ্যানিলা আইসক্রিম, একটা চকলেট আইসক্রিম, একটা স্ট্রবেরি আইসক্রিম, আরেকটা স্টপ দিস। জিশানের গর্জে আরশি থেমে গেল। সে চোখ গোল গোল করে তাকালো। জিশান কটমট করে তাকিয়ে বলল, তোর জন্য আইসক্রিম খাওয়া টোটালি অফ। কি? কিন্তু কেন? আমি আইসক্রিম খাওয়াবই, বললাম না। আজ থেকে আইসক্রিম তোর লাইফ থেকে ক্লোজ। আর সে হতভম্ব। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল জিশানের দিকে। কিন্তু লোকটার ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে এই সিদ্ধান্ত থেকে সে একচুলও নড়বে না। জিশান এবার ওয়েটারের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় আওড়ালো, ওর জন্য একটা পাস্তা নিয়ে আসুন। আর মাহাতি, রাহাত, তোরা কি খাবি অর্ডার দে, ট্রিট আমি দিচ্ছি। সঙ্গে সঙ্গে মাহাতি উত্তেজিত হয়ে নিজের পছন্দের খাবারের লিস্ট বলা শুরু করে দিল। রাহাতও যোগ দিল তার সঙ্গে। শুধু আর সে চুপচাপ বসে রইল। তার মুখটা বেলুনের মতো ফুলে গেছে। সামান্য একটা কারণে তার প্রিয় আইসক্রিমগুলো খাওয়া বন্ধ করে দিল। এভাবে চললে সে ভবিষ্যতে জিশানের সঙ্গে সংসার করবে কিভাবে? ভাবতে তার আরো রাগ হলো। সে মুখ ঘুরিয়ে বসে রইল। আর জিশান লোকটা একবার আর চোখে তার ফুলে থাকা মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। কারণ সে খুব ভালো করেই জানে আর সে যতই রাগ দেখাক শেষমেশ ঠিকই তার কথাই শুনবে। কিছুক্ষণ পর খাবার চলে এলো। সবাই মিলে খেতে খেতে আড্ডা দিতে লাগলো। মাহাতি মাঝে মধ্যে ইচ্ছে করে এমন সব কথা বলছে যাতে জিশানের রাগ বাড়ে। আর রাহাত সেটা দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আর সেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। যদি আইসক্রিম না পাওয়ার দুঃখটা এখনো তার চোখে মুখে স্পষ্ট। বেশ কিছুক্ষণ গল্প আর হাসাহাসির পর তারা সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। তারপর সন্ধ্যার নরম আলো গায়ে মেখে ধীরে ধীরে বাসার পথে ফিরল। রাত প্রায় 11টা ছুঁই। চারদিক নিস্তব্ধ। আকাশে চাঁদ উঠল। আজ যেন তার আলো ফ্যাকাশে। ঠিক সেই সময় ধীর পায়ে নিজের বাড়ির গেট পার হলো আদ্রিক। সারাদিনের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। মাথাটা ভার হয়ে আছে। সকালবেলায় রাগের মাথায় নূরকে বকা দেওয়ার পর থেকে বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। মেয়েটাকে কষ্ট দিতে সে কখনোই চায়নি, কিন্তু নিজের রাগও সামলাতে পারেনি। গেট দিয়ে ঢুকে আদ্রিকের কপাল কুঁচকে গেল। আজ অদ্ভুত নীরব লাগছে পুরো বাড়িটা। সবসময় এই বাড়ির চারপাশে গার্ডে ভর্তি থাকে, অথচ আজ গেটের সামনে একটা মানুষও নেই। বিষয়টা তার কাছে স্বাভাবিক লাগলো না। তবুও নিজেকে বোঝালো হয়তো সবাই একসাথে কোথাও আছে। দীর্ঘশ্বাস ফেলে সে ভিতরে ঢুকে পড়ল। রুমে ঢুকেই প্রথমে তার চোখ গেল বিছানার দিকে। সেখানে খালি নূর নেই। আদ্রিক ভ্রু কুঁচকে চারপাশে তাকালো। ভাবলো হয়তো মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানেও কেউ নেই। মুহূর্তেই তার বুকের ভেতর থক করে উঠল। রেড রোজ, নিচু স্বরে ডাকলো সে। কোনো সাড়া মিলল না। এবার পুরো রুম খুঁজতে শুরু করলো আদ্রিক। ওয়াশরুম, ড্রেসিং রুম, এমনকি বিছানার পাশটাও, কিন্তু কোথাও নূরের অস্তিত্ব নেই। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। হঠাৎই সে দ্রুত পায়ে আরশি রুমের দিকে চলে গেল। দরজা খুলতেই ঘুম জড়ানো চোখে তাকালো আরশি। ভাইয়া, এত রাতে তুমি আমার রুমে? আদ্রিকের কণ্ঠ কাঁপছিল। রেড রোজ কোথায়? ওকে তোর সাথে আছে? আরশি বিস্মিত হলো। নূর? না তো, 2-3 ঘন্টা আগেও আমাদের সাথে ছিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম। তারপর বলল ওর নাকি ঘুম পাচ্ছে, তার নিজের রুমে চলে গেল। আমি তো পরে গিয়ে দেখেও এসেছি ঘুমাচ্ছিল। আদ্রিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। তাহলে এখন কোথায় গেল? এরপর দুজন মিলে পুরো বাড়ি খুঁজতে লাগলো। এক রুম থেকে আরেক রুম, ছাদ, কিচেন রুম, স্টোর রুম, কোথাও নেই নূর। ততক্ষণে জিশানও এসে যোগ দিয়েছে, কিন্তু নূরের কোনো খোঁজ মিলল না। প্রতিটা মুহূর্তে আদ্রিকের ভেতরে ভয়টা আরো বাড়তে লাগলো। বুকের ভিতর অজানা আশঙ্কা তীব্র হচ্ছে। হঠাৎই যেন কিছু মনে পড়তে সে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, সোজা বাড়ির পেছনের দিকে। জিশান আর আরশিও তার পিছু নিল। পেছন যেতেই সবার পা থেমে গেল। চারপাশে তার গার্ডগুলো মাটিতে পড়ে আছে, সবাই অচেতন। একজনকে তো গাছের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, মুখটা কাপড় দিয়ে বাঁধা। জিশান দ্রুত দৌড়ে গিয়ে লোকটার মুখের বাঁধন খুলে দিল। বাঁধন খোলার সাথে সাথে লোকটা এসে আদিকে পা জড়িয়ে দিল। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। বস, আমাদের মাফ করে দিন, আমরা ম্যামকে আটকাতে পারিনি। ম্যাম ম্যাম পালিয়ে গেছেন। কথাটা শুনতে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল আদ্রিকের কাছে। তার চোখ মুহূর্তে রক্তিম হয়ে উঠল। হোয়াট? গর্জে উঠল সে। তার আগে তার শরীর কাঁপছে, চোখে যেন আগুন জ্বলছে। হুট করে পাশে পড়ে থাকা একটা লাঠি হাতে তুলে নিল আদ্রিক। তারপর পাগলের মতো সেই লোকটার উপর আঘাত করতে শুরু করলো। তোরা এতজন লোক থাকতে আমার রেড রোজ পালালো কিভাবে? তোদের টাকা দিয়ে কিসের জন্য? হ্যাঁ, একটা মেয়েকে সামলাতে পারলি না? লোকটা ব্যথায় চিৎকার করছে। অন্য গার্ডগুলো অচেতন অবস্থায় পড়ে আছে। জিশান তাড়াতাড়ি গিয়ে আদ্রিককে থামানোর চেষ্টা করলো। ভাই প্লিজ শান্ত হও, আগে ভাবে কোথায় গেছে সেটা বের করতে হবে। কিন্তু আদ্রিক যেন শুনছি না। তার মাথায় এখন একটাই চিন্তা, নূর চলে গেছে, তার রেড রোজ তাকে ছেড়ে চলে গেছে। শেষমেশ জিশান অনেক কষ্টে তাকে থামালো। আদ্রিক হাঁপাচ্ছিল, চোখে মুখে উন্মত্ততা। সে ঝটকা মেরে লোকটার কলার চেপে ধরলো। আমার রেড রোজ কিভাবে পালালো? লোকটা কাঁপতে কাঁপতে বলল,
ম্যাম, আমাদের শরবত দিয়েছিল বস। আমরা প্রথমে খেতে চাইনি, কিন্তু ম্যাম জোর করলো আর আপনার নাম বলে ভয়ও দেখালো। তারপর শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে দেয়। আমি ফোনে কথা বলতে একটু বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি সবাই অচেতন। ম্যাম আমাকে লাঠি দিয়ে মেরে এই গাছের সাথে বেঁধে রেখে চলে গেছে। আদিক দাঁতে দাঁত চেপে বলল, কোন দিক গেছে? লোকটা কাপা হাতে রাস্তার দিক দেখিয়ে দিল। মুহূর্তে আদিক বুঝে গেল নূর কোথায় গেছে। সে নিজের ভাইয়ের কাছে গেছে। 1 সেকেন্ডও দেরি করলো না আদিক, দ্রুত বাইকের দিকে এগিয়ে গেল। জিশানও তার পিছু নিল। পরের মুহূর্তে ভয়ঙ্কর গতিতে বাইক ছুটতে শুরু করলো অন্ধকার রাস্তা ধরে। আদিকের চোখে তখন শুধু একটাই ছবি, ভয়ে কাঁপতে থাকা নূর। আর বুকের ভেতর একটাই কথা প্রতিনিধিত্ব হচ্ছে, রেড রোজ, তোমাকে আমি কিছুতে হারাতে পারবো না। প্রায় 10 মিনিটের মাথায় আদিক আর জিশানের বাইক এসে সামলো নূরদের ভাঙাচুরা টিনের ঘরের সামনে। চারপাশ অন্ধকার। আদিকের বুকের ভেতর তখন ঝড় বইছে। এক মুহূর্ত দেরি করলো না সে। বাইক থেকে নেমে সোজা ঘরের ভেতর ঢুকে পড়লো। তার ভেতর ঢুকেই থমকে গেল। তার সামনে যে দৃশ্যটা ধরা পড়লো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ছোট্ট রিমনকে হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে, মুখেও কাপড় বাঁধা। ছেলেটার চোখ দুটো কান্নায় ফুলে উঠেছে। শুকিয়ে যাওয়া মুখ দেখে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ কিছু খায়নি। আদিকে বুক মুচুর দিয়ে উঠলো। রিমন প্রথমে ভয় পেয়ে গেল, জিশানকে দেখে যেন একটু সাহস পেল। আদিক তাড়াতাড়ি নিচু হয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিল, মুখের কাপড়টা সরিয়ে নিল। বাঁধন খোলার সাথে সাথে ছোট্ট রিমন দৌড়ে গিয়ে জিশানকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে উঠলো। জিশান ছেলেটার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। ভয় পেও না রিমন, আমরা এসে গেছি। আর এই হচ্ছে তোমার বুবুর বর, আদ্রিক দেওয়ান। কথাটা শুনতে রিমন এবার আদ্রিককে জড়িয়ে ধরলো। ছোট্ট বুকটা কাঁপছে কান্নায়। ভাই, ও ভাই, আপনি আমার বুবুরে বাঁচান। একটু আগে বুবু আইছিল, কিন্তু আমার রাক্ষস আব্বা আবার আমার বুবুর বেচ্চা দিছে। ওরা আমার বুবুরে মাইরা ফেলাইব। ভাই, দয়া করে বাঁচান। কথাগুলো শুনে মূর্তি আদিকে বুক ধক করে উঠলো। চোখের রং বদলে গেল। সে এতবার নূরকে সাবধান করেছিল, তবু মেয়েটা নিজের ভাইয়ের জন্য আবার আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর যদি নূরের কিছু হয়ে যায়, এই চিন্তাটুকু সহ্য করতে পারলো না আদ্রিক। সে হঠাৎ গর্জে উঠল, জিশান, তুই রিমনকে নিয়ে বাসায় যা, আমি রেড রোজকে নিয়ে আসছি। কিন্তু ভাই, আমি যা বলেছি তাই কর। আদ্রিকের ভয়ঙ্কর কণ্ঠে আর কথা বাড়ালো না জিশান। ঠিক তখনই আদ্রিক দ্রুত কয়েকটা ফোন করলো। তার লোকেরা চারদিকে ছড়িয়ে পড়েছিল আগেই। মাত্র কিছুক্ষণের মধ্যে নূরের লোকেশন চলে এলো। লোকেশন দেখে আদ্রিকের চোয়াল শক্ত হয়ে গেল। সে আবার বাইক স্টার্ট দিল। ঝড়ের গতিতে বাইক ছুটতে লাগলো অন্ধকার রাস্তা ধরে। কিছু সময় পর এসে থামলো একটা বিশাল বাড়ির সামনে। বাড়িটা আদ্রিকের খুব চেনা, তার বড় চাচা আকবর দেওয়ানের বাড়ি। আদ্রিকের চোখে তখন রক্তিম আগুন জ্বলছে। সে সোজার ভেতরে ঢুকে পড়লো। সঙ্গে সঙ্গে কয়েকজন গার্ড এগিয়ে এলো তাকে আটকাতে। কিন্তু আদ্রিক বজ্রকণ্ঠে গর্জে উঠল, আজ যদি একজনে আমার গায়ে টাচ করিস, তাহলে তার লাশও কে খুঁজে পাবে না। এটা আদ্রিক দেওয়ানের ওয়াদা। মুহূর্তে সবাই থেমে গেল। ভয়ে কেউ সামনে এগোতে সাহস পেল না। তবু একজন সাহস করে এগিয়ে আসছে। 1 সেকেন্ড দেরি করলো না আদ্রিক। কোমর থেকে রিভলভার বের করে সোজা লোকটার কপালে শুট করল। লোকটা ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আদ্রিক ঠান্ডা গলায় বলল, ওয়ার্নিং দিয়েছিলাম, শুনলি না? এখন নিজের জান দিলি। ঠিক তখনই ভেতর থেকে ছুটে এসে নূর আদ্রিকের বুকে ঝাঁপিয়ে পড়ল। মেয়েটার চোখ মুখে ফুলে আছে কান্নায়, পুরো শরীর কাঁপছে। আদ্রিক শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তারপর টেনে নিয়ে যেতে উদ্যত হতেই সামনে এসে দাঁড়ালো আয়ান, চোখে মুখে উন্মাদনা। আদ্রিক এক ঝটকায় তার কপালে রিভলভার ঠেকিয়ে দিল। চারপাশে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্রিক ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল, মন চাইছে এখানেই তোর লাশ ফেলে যাই, কিন্তু আমি চাই না কোনো মায়ের সামনে তার বুক সন্তানের জন্য খালি হোক। তবে নেক্সট টাইম আমার বউয়ের দিকে কোনো নজর দিলে তোর পরিণতি খুব খারাপ হবে। আয়ন ভয়ে স্থির হয়ে গেল। এরপর আদ্রিক নিজের চাচার দিকে তাকালো, চোখে তীব্র ঘৃণা। আপনাদের কুলাঙ্গার ছেলেকে বলে রাখবেন, আমার প্রপার্টির দিকে যেন আর হাত না বাড়ায়, নয়তো তার লাশও খুঁজে পাবেন না। কথাটা বলে আদ্রিক নূরকে কোলে তুলে নিল। নূর নিঃশব্দে তার শার্ট আঁকড়ে ধরে আছে। আদ্রিক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে আয়নের ভাঙা কণ্ঠ ভেসে এলো, আব্বু, আদ্রিক আমার নূরকে নিয়ে যাচ্ছে। প্লিজ আব্বু, ওকে বলো নূরকে রেখে যেতে। আমি বাঁচবো না নূরকে ছাড়া। সে প্রায় পাগলের মতো চিৎকার করছে। আকবর দেওয়ান ছেলেকে ধরে শান্ত করার চেষ্টা করলেন। শান্ত হ বাবা, শান্ত হ। তোর নূরকে তোকে এনে দেবো আমি। কবে এনে দেবো আব্বু? ও তো আমার নূরকে নিয়ে চলে গেল। আমি বাঁচবো না আমার নূরকে ছাড়া। তখন আকবর দেওয়ানের চোখে ভয়ঙ্কর এক ঝিলিক। ঠোঁট বাঁকিয়ে ধীরে ধীরে বললে, তোর বাবা তোকে প্রমিস করছে, তোর নূরকে আমি যে কোনো কিছু বিনিময়ে তোর কাছে নিয়ে আসবো। আকবর দেওয়ান কখনো কারো সামনে মাথা নত করে না। যেখানে ওর বাবা আমার সাথে পারেনি, সেখানে ও কিভাবে পারবে? কথা শেষ করে তিনি ধীরে ধীরে বাঁকা হাসলেন। এই হাসির কারণ শুধুমাত্র তিনিই বুঝলেন।
আদ্রিক নূরকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। তাকে দেখে সবাই চমকে উঠলো। তার পুরো মুখ আগুনের মতো লাল হয়ে আছে, চোখ দুটো ভয়ঙ্কর রকমের রক্তিম। দেখে বোঝা যাচ্ছে সে ভয়ানক রেগে আছে। কে সাহস করে কিছু জিজ্ঞেস করলো না। আদ্রিক কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। দিশার অনেক আগে রিমনকে নিয়ে বাসায় পৌঁছে গিয়েছিল। ছোট্ট রিমন যখন নিজের বোনকে আদ্রিকের কোলে অচেতন অবস্থায় দেখলো, তখনই ভয় পেয়ে গেল। সে তড়িঘড়ি করে তাদের পিছু নিল, কিন্তু রুমে ঢোকার আগেই আদ্রিক নূরকে বিছানার উপর ফেলে দিল। তারপর বিদ্যুৎ গতিতে দরজা ভেতর থেকে লক করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। নূর ভয়ে ভরা চোখে তাকিয়ে আছে আদ্রিকের দিকে। তার পুরো শরীর কাঁপছে। আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, চোখে এমন এক ভয়ঙ্কর দৃষ্টি যা দেখে নূরের বুক শুকিয়ে গেল। পরের মুহূর্তে পরপর কয়েকটা থাপ্পড় বসলো নূরের গালে। আঘাত এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে তার গাল লাল হয়ে উঠল। নূর কেঁপে উঠল। আদ্রিক এক ঝটকায় তার গলা চেপে ধরে গর্জে উঠল, তোকে বলেছিলাম না আমার পারমিশন ছাড়া এই রুম থেকে বের হবি না? তাহলে তুই আমার সব গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালালি কিভাবে? হ্যাঁ, কি ভেবেছিলি আমি তোকে খুঁজে পাবো না? তুই আদ্রিক দেওয়ানের কাছ থেকে মুক্তি চাস? নূর কাঁদতে শুরু করলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তবুও আদ্রিক হাত ছড়ালো না, বরং আরো শক্ত করে চেপে ধরলো। এত জেদ কিভাবে হয় তোর? আমার কথা অমান্য করতে তোর বুক কাঁপলো না? মরার জন্য পাখনা গজিয়েছে তোর এত সাহস যে আমার কাছ থেকে পালাবি? ঠিক তখনই বাইরে থেকে রিমনের কান্না ভেজা কণ্ঠ ভেসে এলো। ভাই, আমার বুবুরে ছাইড়া দে। আমার বুবু আর যাইব না, দয়া করে মাইরেন না। আমার বুবু মরে গেলে আমি কারে বুবু কমু? ছোট্ট ছেলেটা দরজায় ধাক্কা দিচ্ছে আর হাউমা করে কাঁদছে, কিন্তু তবু আদিকে রাগ কমলো না। সে ধীরে ধীরে নূরের গলা ছেড়ে দিল। নূর হাঁপাতে লাগলো, কিন্তু পরের মুহূর্তে আদি কোমর থেকে নিজের বেল্ট খুলে ফেললো। বেল্টটা হাতে দেখে নূরের বুক কেঁপে উঠলো। তার আত্মা যেন শুকিয়ে গেল। আজ তার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে, সেটা সে বুঝে গেছে। আদিক হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়লো তার উপর। সবাসব কয়েকটা বেল্টের আঘাত পড়লো নূরের শরীরে। প্রতিটা আঘাতে নূর কেঁপে উঠছে। তার শরীর আগেই দুর্বল ছিল, এত কষ্ট সহ্য করার মতো শক্তি আর ছিল না তার। হঠাৎই সে নিস্তেজ হয়ে গেল। ধপ করে বিছানা থেকে নিচে পড়ে গেল নূর। মুহূর্তে যেন আদ্রিকের হুঁশ ফিরল। তার বুক কেঁপে উঠল। সে কি করে ফেলেছে? বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে নূরকে তুলে নিজের বুকে জড়িয়ে নিল। রেড রোজ, সে প্রায় চিৎকার দিয়ে উঠে, কিন্তু নূর অজ্ঞান হয়ে তার বুকে লেপ্টে রইল। রেড রোজ, এই রেড রোজ, কি হলো তোমার? প্লিজ চোখ খুলো যান। আই এম সরি, আমি আর একটু আঘাত করব না, প্লিজ কথা বলো না। কিন্তু নূরের কোনো সাড়া নেই। তার নিস্তেজ শরীরটা আদ্রিকের বুকের সাথে মিশে আছে। ভয়ে আদ্রিকের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়লো। আদ্রিক চিৎকার করে উঠল, জিশান প্লিজ ডক্টর আঙ্কেলকে আসতে বলো। আমার রেড রোজ কথা বলছে না। আমি এটা কি করে ফেললাম? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে আবারও গিয়ে নূরকে শক্ত করে জড়িয়ে ধরলো। পাগলের মতো তাকে ঝাঁকাচ্ছে। রেড রোজ কথা বলো না প্লিজ, আমার ভুল হয়েছে, প্লিজ চোখ খোলো। কিন্তু কোনো সাড়া মিলল না। রিমন নিজের বোনের এমন অবস্থা দেখে আরো জোরে কেঁদে উঠল। জিশান দ্রুত ডক্টরকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে এলেন। তিনি নূরকে ভালোভাবে চেক আপ করলেন, তারপর কিছু মেডিসিন লিখে দিলেন। জিশান দ্রুত সেগুলো আনতে বেরিয়ে গেল। আরশিয়া জেসমিন খাতুন নূরের পাশে বসে আছে। রিমন ফুফে ফুফে কাঁদছে। হঠাৎ ডক্টর আদ্রিককে ডাকলেন। আদ্রিক মাথা নিচু করে গিয়ে দাঁড়ালো তার সামনে। ডক্টরের চোখে হতাশা স্পষ্ট। আদ্রিক, আমি জানি তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারো না, কিন্তু তাই বলে একটা ছোট্ট মেয়ের উপর এভাবে আঘাত করা ঠিক হয়নি। আদ্রিক অসহায় চোখে তাকালো। কিন্তু আঙ্কেল, আমি ওকে এতটা আঘাত করতে চাইনি, সত্যি চাইনি। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলেন। আমি বুঝতে পারছি তোমার আঘাত হয়তো স্বাভাবিক, একজন মানুষ সহ্য করতে পারত, কিন্তু নূর শারীরিক আর মানসিক দুই দিক থেকে দুর্বল। ও শরীর এত চাপ নিতে পারেনি। তবে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আদ্রিক আর কিছু বলতে পারল না। ডক্টর কিছু নির্দেশনা দিয়ে চলে গেলেন। তারপর জেসমিন খাতুন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি রাগে কাঁপছিলেন। আদ্রিকের দিকে তাকিয়ে বললেন, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, একটা ছোট্ট মেয়ের গায়ে এভাবে পশুর মতো আঘাত করলে তোর থেকে আয়ান শতগুণে ভালো। ও অন্তত নূরকে এত কষ্ট দিত না। ভালোবাসতে না পারলে অন্তত কষ্ট দিস না। মেয়েরা টাকার জন্য পাগল হয় না, তারা শুধু একটু যত্ন চায়। তোকে এসব বলে লাভ কি? যে মানুষ হাজারটা খুন করতে পারে, সে একটা নিষ্পাপ মেয়েকে আঘাত করতে পারবে না। কথাগুলো বলি তিনি চলে গেলেন। আদ্রিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম তার ফুফি তাকে এভাবে কথা বলল। আর সে বুঝতে পারলো কেন। কারণ জেসমিন খাতুন নিজেও একসময় এমন আঘাত সহ্য করেছিলেন। আজ নূরের মধ্যে হয়তো তিনি নিজের অতীতটাই দেখতে পেয়েছেন। তারপর সবাই এক এক করে রুম থেকে বেরিয়ে গেল। রিমন কিছুতেই তার বোনকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। ছোট্ট ছেলেটা বারবার নূরের হাত আঁকড়ে ধরে কাঁদছিল। শেষ পর্যন্ত জিশান অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিজের সাথে নিয়ে গেল। রুমে এখন শুধু আদ্রিক আর নূর।
নূর নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। তার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে আদ্রিক কিছু সময় স্থির হয়ে বসে রইল। বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে তার। নিজের হাতে সে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। হঠাৎ সে ধীরে ধীরে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিল সে। বরফ শীতল পানির নিচে দাঁড়িয়ে থেকেও মাথার আগুন কমলো না, বরং নিজের প্রতি ঘৃণা আরো বাড়তে লাগলো। সে মেয়েটাকে অসম্ভব ভালোবাসে, কখনই আঘাত করতে চায়নি, তবুও রাগের মাথায় কি থেকে কি করে ফেললো। আর নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে ঘৃণা হতে লাগলো তার। একসময় ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হলো আদ্রিক। তার চুল ভেজা, চোখ লালচে, গুটি গুটি পায়ে এসে নূরের পাশে বসলো। মেয়েটা নিশ্চুপ হয়ে শুয়ে আছে, নিঃশ্বাস মৃদু উঠানামা করছে। আদ্রিক কাপা হাতে আলতো করে নূরের কপালে হাত রাখলো। মূর্তি তার বুকটা মোচড় দিয়ে উঠলো। নিচের অজান্তে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো নূরের গালে। হালকা নড়াচড়ে উঠল নূর, তার চোখের পাতা কেঁপে উঠল। ধীরে ধীরে চোখ খুলতে সামনে আদ্রিককে দেখতে পেল সে। আর পরক্ষণে ধরপর করে উঠে বসলো। চোখ মুখে তীব্র ভয়। সে তাড়াতাড়ি পিছিয়ে যেতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আল্লাহ দোহাই লাগে, আমার আর মাইরেন না। আমি আর আপনার কথার অবাধ্য হবো না। আপনি যা করবেন আমি তাই করব। এই ঘর থেকে বাইরে যাবো না, তাও আমার আর মাইরেন না। তার গলা কেঁপে উঠল, তবুও এক নাগালে বলতে লাগলো, আমার সারা শরীর ব্যথা করতেছে। আমি আর কোনোদিন আপনার ছাইরা যাবো না। সারা জীবন আপনার লগে সংসার করব। একটু এই বাড়ি থেকে বাইরে হবো না সত্যি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল নূর। তার ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে আদ্রিকের বুক ভেঙে যাচ্ছিল। মেয়েটা কাঁপছে, তার চোখে এমন ভয় যেন আদ্রিক কোনো মানুষ না, ভয়ঙ্কর কোনো দানব। হঠাৎ আদ্রিক ঝট করে নূরকে নিজের বুকে জড়িয়ে নিল শক্ত করে, ভীষণ শক্ত করে। তারও কণ্ঠ কেঁপে উঠল, আই এম সরি রেড রোজ, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি একটু চাইনি তোমাকে হার্ট করতে, কিন্তু তুমি কেন আমাকে একা করে চলে গেলে? তুমি তো জানতে তুমি ছাড়া শূন্য আমি, তুমিতে পূর্ণ আমি। আদ্রিক, দেওয়ান সত্যি সত্যি তোমাকে ছাড়া নিঃস্ব। আমি কতবার বলেছি আমার অবাধ্য হবে না, কিন্তু তুমি তাও করলে। দেখলে তো কতটা কষ্ট পেলে তুমি। দূর হতভম্ব হয়ে গেল। এই মানুষটা কিছুক্ষণ আগে হিংস্র সিংহের মতো তাকে আঘাত করেছে, আর এখন সেই মানুষটাই শিশুর মতো অসহায় হয়ে তার কাছে ক্ষমা চাইছে। ভালোবাসা বুঝি এমনই হয়, কখনো ভয়ঙ্কর, কখনো ভীষণ নরম। নূর আগে কখনো এত কাছ থেকে ভালোবাসা অনুভব করেনি। তবে আজ আদ্রিকের কথাগুলো শুনে নিজের উপরও রাগ হতে লাগলো। সে কেন এত অবাধ্য হলো? চাইলে তো এই মানুষটার সাথে শান্তিতে সংসার করতে পারতো। ভাবতেই বুকের ভেতর অপরাধবোধ জমতে লাগলো তার। হঠাৎই তার ভাইয়ের কথা মনে পড়লো। সাথে সাথে সে আতঙ্কিত হয়ে উঠল। ভাই! চিৎকার করে উঠল নূর, আমার ভাই কই? আব্বা, আমার ভাইরে মাইরা ফালাইবো, ভাই! সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে চাইল, ছটফট করতে লাগলো। আদ্রিক দ্রুত থাকে নিজের বুকে চেপে ধরল, তবুও নূর শান্ত হচ্ছে না। শেষ পর্যন্ত আদ্রিক তার দুগাল আলতো করে ধরে ফিসফিস করে বলো, রিল্যাক্স রেড্রো, ভাই ঠিক আছে, ওর কিছু হয়নি। রিমন এখন জিসানের সাথে ঘুমাচ্ছে। নূর থমকে গেল, চোখ বড় অবিশ্বাস নিয়ে তাকালো তার দিকে। আপনি আবার মিছা কথা কন কেন? আমি জানি ভাই এই বাড়িতে নাই। আব্বা ভাইরে রশি দিয়ে বান্ধা রাখছে। তার গলা আবার কেঁপে উঠলো। আদ্রিক গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তুমি আমাকে ট্রাস্ট করতে পারছো না রোজ? তোমায় বলেছিলাম না তোমার ভাইকে আমি এনে দিব? গড প্রমিস, রিমন এখন এই বাড়িতে আছে। বিশ্বাস হচ্ছে না তো? চলো, এখনই জিসানের রুমে নিয়ে যাচ্ছে তোমাকে। আদ্রিক উঠে দাঁড়াতে নিতে নূর তাড়াতাড়ি তার হাত চেপে ধরলো। আদ্রিক ভ্রু কুঁচকে তাকালো, যাবে না? নূর ধীরে ধীরে মাথা নাড়ালো। তার কাঁপা কাঁপা কণ্ঠ বেশি এলো, লাগবে না, আমি আপনারে বিশ্বাস করি। মধ্যে আদ্রিকের বুকটা শান্ত হয়ে গেল। নূরের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে আলতো হাতে নূরের চোখের পানি মুছে দিল। তারপর আবারও মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, খুব যত্ন করে, যেন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে বুকে আঁকড়ে রেখেছে। হঠাৎই অনেক ছোটাছুটির পর কোনো রকমে আদ্রিকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল নূর। হাঁপাতে হাঁপাতে খানিকটা দূরে সরে দাঁড়ালো সে। এলোমেলো চুলগুলো মুখের উপর পড়ে আছে, চোখে মুখে লজ্জার মিশ্র ছাপ। আদ্রিক হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। নূর কপাল কুঁচকে বলে উঠল, এমন চেপকাইয়ে ধরেন কেন? আমার দম বন্ধ লাগে। আমারে কি মাইরা ফালাইবেন? তার কথায় আদ্রিক হেসে ফেলল। পরের মুহূর্তে সে হুট করে বিছানায় গা এলিয়ে দিল। তারপর একটানে নূরকে আবার নিজের বুকের মধ্যে টেনে নিল। তবে এবার নূর ছটফট করলো না, চুপচাপ তার বুকের উপর মাথা রেখে রইল। আদ্রিক আলতো করে তার মাথায় থুতনি ঠেকে ফিসফিস করে বলল, তোমাকে মেরে ফেললে আমি বাঁচবো কিভাবে শুনি? নূর সাথে সাথে মুখ তুলে তাকালো তার দিকে। বড় বড় চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, বইয়ের লেগা কেউ মইরা যায়? আদ্রিক মুচকি হাসলো। তারপর নূরের কপালের উপর আলতো একটা চুমু এঁকে দিল। অন্য কেউ না মরলো আমি তো মরেই যাব। আফটার অল আমার বউটাই তো আমার জীবন। কথাটা শুনি নূর খিলখিল করে হেসে উঠল।
তার সেই হাসির শব্দে যেন আদ্রিকের ভেতরটা শীতল হয়ে গেল। আদ্রিক অপলক তাকিয়ে রইল তার দিকে। মেয়েটা হাসলে সত্যি কতটা প্রাণবন্ত লাগে, মনে হয় সব অন্ধকার দূরে হয়ে যায়। হঠাৎই নূর ধরফর করে উঠে বসলো, দুহাত কোমরে রেখে ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, আজকে সারাদিন তো আপনি বাড়িতে আছিলেন না, আপনি কি সারাদিনই কিছু খাইছিলেন? আদ্রিক ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মুহূর্তে তার মনে হলো মেয়েটাকে আর সত্যিকার বউ বউ লাগছে। সে মৃদু এসে বলল, রেড রোজ, আজ কেমন? তোমায় বউ বউ লাগছে না? বউ বউ লাগবে কেন? আমি তো আপনার বউই হই। নাকি আমারে আপনার বউ হিসাবে ভালো লাগে না? আদ্রিক সাথে সাথে তার কোমর ধরে নিজের কাছে টেনে নিল, এত কাছে যে নূরের নিঃশ্বাসও সে অনুভব করতে পারছে। তারপর নিচু ঝরে আওড়ায়, ভালো না লাগলে কি বউ করে আনতাম নাকি? আমার যে এই মিষ্টি বউকে ভীষণ ভালো লাগে। সারাদিন শুধু তাকে থাকতে ইচ্ছে করে, ভীষণ করে ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আমার মিষ্টি বউ বুঝে না। নূর মুহূর্তে লজ্জায় নুয়ে গেল, গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে নিজেকে আদ্রিকের হাত থেকে ছাড়িয়ে নিল, তারপর গুটি গুটি পায়ে দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখনই আদ্রিক পিছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তো দরজার কাছে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর মুচকি হাসলো, আপনার লিগে খাওয়ার নিয়ে আসি। আদ্রিক ভ্রু তুলে তাকালো, আবার পালাবে না তো? নূর এবার ঠোঁট কামড়ে ছোট্ট করে হাসলো, তারপর ধীরে ধীরে বলল, আর পালামো না। এখন থেকে আমি আপনার বউ হয়ে থাকবো, আপনার লোকে সংসার করবো সারা জীবন। কথাটা বলে সে লাজুক হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিক স্থির হয়ে তাকিয়ে রইল দরজার দিকে। তার বুকের ভেতর তখন এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছে বহুদিন পর তার রেড রোজ সত্যি তার হয়ে গেছে। কিন্তু তবুও আদ্রিকে পুরোপুরি বিশ্বাস হলো না, মেয়েটা আবার পালাবে না তো? এই ভয়টা এখনো বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। তাই নূর রুম থেকে বের হতেই সেও নিঃশব্দে তার পিছু নিল। নূর ধীরে ধীরে কিচেন রুমে ঢুকলো। সেখানে গিয়ে খুব মন দিয়ে আদ্রিকের জন্য খাবার বেড়ে নিতে লাগলো। ভাত, মাছের ঝোল সব সুন্দর করে প্লেটে সাজালো। তারপর হঠাৎই দুষ্টুমি ভরা হাসি ফুটলো তার ঠোঁটে। চারপাশে তাকিয়ে লুকিয়ে এক মুঠো লঙ্কার গুঁড়ো তুলে মাছের জলে মিশিয়ে দিল। তোর ঠোঁট চেপে হাসতে হাসতে বিড়বিড় করে, আমারে মাইর দিয়েছেন না, তার লেগে আপনাকে আমি এই ঝাল তরকারি দিয়ে খাওয়াবো। উফ, এমনও শরীরটা ব্যথা করতেছে, রাক্ষস লোক একটা। তারপর আবার হাসলো, আপনার লগে সারা জীবন সংসার করুন, তই আমার জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করবেন না? তা কেমন হয় কন না? ভালোবাসেন আমায়, তাহলে আমার জ্বালা সহ্য করেন। কথাগুলো শুনে আড়াল থেকে দাঁড়িয়ে থাকা আদ্রিক মুচকি হেসে ফেলল। তার বুকটা অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল। মেয়েটা তাকে শাস্তি দিতে চাইছে, অথচ সে শাস্তির মাঝে ভালোবাসা লুকিয়ে আছে। আদ্রিক দ্রুত পা টিপে টিপে আবার রুমে ফিরে এলো। আগের মতো স্বাভাবিক হয়ে বিছানায় বসে রইল, যেন কিছুই জানে না। কিছুক্ষণ পর নূর খাবার প্লেট হাতে রুমে ঢুকলো। একগাল হাসি দিয়ে প্লেটটা আদ্রিকের সামনে ধরে বলল, এই নেন, আপনার লিগে খাবার আনছি, খাইয়া তারপর ঘুমাইবেন। আদ্রিক ভ্রু তুলল। ও, নূর সাথে সাথে চোখ বড় বড় করলো, খাইবেন না? আমি এত কষ্ট করে আনলাম, তাও খাইবেন না? কইলাম না আর পালামু না, তা বিশ্বাস করেন না? আমি মিথ্যা কথা কই না, বুঝছেন? আদ্রিক এবার মুচকি আসলো, খাবো না কখন বললাম? খাবো, তবে একটা সত্য আছে। নূর কৌতূহলে তাকালো, কি সত্য? আদ্রিক একটু ঝুঁকে এলো তার দিকে, তার চিবুকে আলতোভাবে চুম্বন কেটে ফিসফিস করলো, তুমি নিজ হাতে খাইয়ে দিবে? সাথে সাথে নূরের চোখ গোল হয়ে গেল। আহ আহ, আমি আপনারে খাওয়াইয়া দেবো? আমার হাত তো ছোট্ট, এ হাতে খাওয়ান দিলে আপনার পেট ভরবো না, আপনি নিজেই লইয়া খান। আদিক মাথা নাড়ালো, ওহ, তোমাকেই খাইয়ে দিতে হবে, নয়তো খাবো না। এই না না, আমি খাওয়াই দিই। তই আপনি সব কয়টা ভাত খাইবেন কিন্তু। ওকে বউজান, বউজান। ডাকটা শুনে নূরের গাল আবার লাল হয়ে উঠলো। সে ধীরে ধীরে প্লেটটা হাতে নিয়ে আদ্রিকের পাশে বসলো, তারপর ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ভাত মেখে আদ্রিককে খাইয়ে দিতে লাগলো। আদ্রিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা কতটা যত্ন করে খাওয়াচ্ছে, যেন এই পৃথিবীতে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। কিন্তু কয়েক লোকমা খাওয়ার পরও আদ্রিকের মুখে কোনো প্রতিক্রিয়া নেই দেখে নূর অবাক হয়ে গেল। এত ঝাল খাবার, তবুও লোকটার মুখে একটা শব্দও নেই। নূর সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, আপনার ঝাল লাগে না? ও, তবে অনেক টেস্টি লাগছে, বইয়ের হাতে প্রথম খাচ্ছি না। সত্যি ঝাল লাগে না? একটুও না। নূরের গলা শুকিয়ে এলো, এত ঝাল তবুও নাকুচ করছে। থাক, আর খাওয়া লাগবো না। কেন কেন? আপনার পেট ভরেনি? এখনো না, আমাকে পুরো খাবারটা খাইয়ে দাও। কইলাম না খাওয়া লাগবো না, আমাকে চোখ রাঙাচ্ছ। থাপ্পড় দিয়ে সব দাঁত ভেঙে ফেলবো কিন্তু। নূর বারবার বারণ করার পরও আদিক তার কথা শুনলো না। এরপর ভয়ে ভয়ে নূর পুরো প্লেটের খাবার আদিককে খাইয়ে দিল। নূর খাবারের প্লেটটা টেবিলের উপর রাখতে হঠাৎ আদিক কাঁদতে শুরু করলো। প্রথমে সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু ঝালটা এতটাই বেশি ছিল যে আর ধরে রাখতে পারলো না। সে এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর ঝালের জ্বালায় পুরো রুমে এদিক ওদিক হাঁটতে লাগলো। নূর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পরক্ষণে তড়িঘড়ি করে গ্লাস ভর্তি পানি এনে তার হাতে ধরে দিল।
আদিক এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করে ফেলল, কিন্তু তা তো ঝাল কমল না। সে পরপর আরো কয়েক গ্লাস পানি খেলো। চোখ মুখ লাল হয়ে গেছে তার। নূর এবার সত্যি ভয় পেয়ে গেল। সে অপরাধী মুখে বলে উঠল, ঝাল লাগে? আপনারা আগে কইছিলাম আর খাওয়ান লাগবো না, তাও শুনলেন না। দেখতাছেন কেমন কষ্ট হইতেছে আপনার। আমি কেন যে মরিচের গুঁড়া দিতে গেলাম। মুহূর্তে নূরের মুখটা মলিন হয়ে গেল। আদিককে এমন কষ্ট পেতে দেখে নিজের উপরে রাগ হতে লাগলো তার। আদিক মাথা চেপে ধরে বিছানায় বসেছিল। ঠিক তখনই নূর তাড়াতাড়ি রুম থেকে বের হতে নিল, কিন্তু আদিক তার হাত টেনে ধরল। নূর ঘুরে তাকাতে আদিক নিচে সরে বলল, আমার বউজান শুধু ঝাল নয়, সে যদি নিজ হাতে আমাকে বিষও খাইয়ে দেয় তবুও আমি কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে ফেলবো। নূর অসহায় চোখে তাকিয়ে রইল। লোকটা সত্যিই এমন কেন? তার কষ্ট সহ্য করার অভ্যাস আছে, কিন্তু আদিকের তো নেই। তবুও শুধু তার হাতের খাবার বলে কিছু না বলে খেয়ে গেল। ভাবতে বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো নূরে। সে ঠোঁট ফোলালো। হ, বুঝছি, পিড়িত একেবারে উতলে পড়তাছে। দেই ছাড়েন, আমি মিষ্টি লই আহি, খাইলে আর ঝাল লাগবে না। কিন্তু আদিক তাকে ছাড়লো না, বরং এক ঝাটকায় নূরকে বিছানার উপর ফেলে দিল। তারপর নিজেও তার উপর ঝুঁকে পড়ল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আদিক নিচে সরে আওড়ায়, মিষ্টি লাগবে না জান, আমার মিষ্টি তো এখানেই আছে। আচ্ছা যখন তাহলে কন্যাই কেন, দেই সরেন, আগে মিষ্টি খাইয়ে দিয়া নেই। আদিক মুচকি আসলো, তারপর ধীরে ধীরে নূরের মুখের আরো কাছে ঝুঁকে এলো। তোমাকে কষ্ট করতে হবে না জান, আমি আমার মিষ্টি নিজে টেস্ট করে নিতে পারবো। নূর কৌতূহলী হয়ে তাকালো, কই আপনার মিষ্টি? আদিক তার ঠোঁটের দিকে তাকিয়ে ফিসফিস করলো, কেন? আমার বইয়ের সুইট ঠোঁট, আমার বইয়ের চেয়ে পৃথিবীতে আর কোনো কিছু মিষ্টি হতেই পারে না। সো এখন আমি সেই মিষ্টিটাই টেস্ট করব। নূর মুহূর্তেই ভয় পেয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলল। সে কিছু বুঝে ওঠার আগে আদিক তার উষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নিল। নূর ছটফট করতে লাগলো, কিন্তু আদিক ছাড়লো না, বরং আরো গভীরভাবে তাকে নিজের কাছে টেনে নিল। বেশ কিছুক্ষণ পর আদিক তাকে ছেড়ে দিতে নূর হাঁপাতে লাগলো। বড় বড় শ্বাস নিচ্ছে সে। তারপর রাগী গলায় বলে উঠল, ইতর রাক্ষস খাচ্ছ, একটু লিগা দম বের হইয়া যায় নাই, এমন করে কেউ? আদিক তাকে বুকের সাথে জড়ে রেখে মৃদু হাসলো। করে না বুঝি? আমি আবার কম সম ভালোবাসা দিতে পারি না, তাই একটু বেশি হয়ে গেছে। নূর নাক কুচকালো। ওয়াক্ত, এটারে কে ভালোবাসা কয়? আদিক মুহূর্তে নূরের গলায় মুখ ডুবিয়ে দিল। তার উষ্ণ নিঃশ্বাসে নূর কেঁপে উঠল। আদিক স্লো বয়সে আওড়ালো, কে বলে না তবে আদিক দেওয়ান বলে। আর রাত অনেক হয়েছে, সো চুপচাপ ঘুমাও, নয়তো এমন ভালোবাসা দেব যে কান্না করে কুল পাবে না। কথাটা শুনে নূর ভয় পেয়ে তড়িঘড়ি করে চোখ বন্ধ করে ফেলল। তার এই কাণ্ড দেখে আদিক মুচকি এসে উঠল। তারপর খুব যত্ন করে নূরকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আর কিছুক্ষণ পর দুজনে ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরে স্নিগ্ধ আলো ধীরে ধীরে জানালা ফাঁক গলে পুরো রুমটাকে আলোকিত করে তুলছে। বাইরে গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির করছে। সেই মিষ্টি শব্দে ধীরে ধীরে ঘুম ভাঙল নূরের। ঘুম ভাঙতে সে অনুভব করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। পিটপিট করে চোখ খুলে পাশ ফিরতে ঠোঁটের কোণে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। আদিক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। মুখটা এতটা শান্ত লাগছে যেন এই মানুষটা পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ। নূর কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটাই মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যার নাম শুনলে মানুষ কেঁপে ওঠে। যে মানুষের জীবন নিতে একবার ভাবে না, সেই মানুষটা তার সামনে এসে একেবারে অন্যরকম হয়ে যায়। নরম শান্ত ভালোবাসায় ভরা। নূরের বুকের ভেতর কেমন যেন উষ্ণ একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে হাত বাড়িয়ে আদিকের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিল। তারপর দুষ্টুমি করে আরো এলোমেলো করে দিল চুলগুলো। নিজে আবার চাপা হেসে ফেললো। ঠিক তখনই সে একটু নড়তে আদি ঘুমের মধ্যে আরো শক্ত করে তাকে বুকের সাথে চেপে ধরল। আধো ঘুমে অসহায় কণ্ঠে বলে উঠল, বৌজান যেও না প্লিজ। নূর ফেলফেল করে তাকিয়ে রইল। সকাল হয়ে গেছে, এখনো শুইয়া থাকুন? আমি যতক্ষণ না উঠি তুমি উঠবে না। আমি এত বেলা করে শুইয়া থাকতে পারবো না, সকাল 8টা বাজে গেছে গা। এত বেলা করে ঘুম ভালো না। এবার আদিক ধীরে ধীরে চোখ খুললো। চোখ খুলে সামনে নূরের মুখটা দেখে মুচকে হাসলো। তারপর আলতো করে তার নাক টেনে দিয়ে ফিসফিস করে আওড়ালো, এত কিছু জানে আমার বউজান, অথচ এইটুকু জানে না স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হয়। নূর সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। সে খানিকটা তোতলাতে তোতলাতে বলল, বুবু আমার ডাকতাছে, আমি যাইগা। এই বলে সে তড়িঘড়ি করে আদিকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে প্রায় দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আদিক তার যাওয়ার দিকে তাকিয়ে হেসে উঠল। মেয়েটা এত ছোটাছুটি করে যে কখন কি করে নিজে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর আদিকে উঠে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1 ঘন্টা পরে শাওয়ার নিয়ে বের হলো সে। কোমরে শুধু একটা সাদা টাওয়াল পেঁচানো, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। রুমে ঢুকতে সে থমকে গেল।
নূর বিছানার পাশে দাঁড়িয়ে ছিল, আর আদ্রিককে সেই অবস্থায় দেখে সে ড্যাব করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর আচমকা 2 হাত দিয়ে নিজের চোখ ঢেকে চিৎকার করে উঠল, আল্লাহ গো, এই খাচ্চর বেটা কেমন ল্যাংটা হয়ে আসে! আপনার লজ্জা করে না? ছোট্ট একটা মাইয়ার সামনে এভাবে খালি গায়ে ঘুরেন? আদ্রিক হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এলো। নূর আরো পিছিয়ে গেল। আদ্রিক নিচু হয়ে তার চোখের উপর রাখা হাত সরিয়ে দিল। লজ্জা আর আদ্রিক দেওয়ান, এই দুইটা কোনোদিন একসাথে যায় না বৌঝা। আর তুমি এমন লজ্জা পাচ্ছ কেন? এখনো তো লজ্জা পাওয়ার মতো কিছুই করিনি। নাকি কিছু করতে চাও? আমার কিন্তু কোনো প্রবলেম নেই, তুমি জাস্ট হ্যাঁ বলো বাকিটা। সঙ্গে সঙ্গে নূরের বুক ধক করে উঠল। সে আরো 2 কদম পিছিয়ে গেল। ক ক ক ক ককাসে আহেন কেন, দূরে যান। আদ্রিক আরো এগিয়ে এসে দেয়ালের সাথে তাকে আটকে দিল। নূর তাকে দেখে বেলুনের মতো চুপসে গিয়েছে। আদ্রিক তার ভীত মুখ দেখে বাঁকা হাসলো। কাছে না আসলে ভালোবাসবো কিভাবে? নূর এবার জোরে চিৎকার দিয়ে উঠল, বুবু। সঙ্গে সঙ্গে আদ্রিক তার মুখ চেপে ধরলো। এই বদমে, এতদিন শুধু দৌড়ে পালিয়েছে, এখন আবার চিৎকার করা শুরু করছো? নূর রাগে ফুঁসতে লাগলো। আদ্রিক হাত ছড়াতেই সে এক ঝটকায় তার হাত টেনে নিয়ে দাঁত বসিয়ে দিল। আদ্রিক কেঁপে উঠলো। ব্যথায় তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু সে শব্দ করলো না, বরং তাতে দাঁত চেপে সহ্য করে গেল। নূর হাত ছাড়িয়ে রাগী গলায় বলল, ইবলিশ শয়তান, এভাবে ভয় দেখায় আমারে মারতে চান নাকি? আমি এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখি নাই, এত তাড়াতাড়ি মরুম না আমি। আবার যদি এমন করেন আপনার দাঁত ভাঙ্গা দিন। তাহলে চলো আজকে বাচ্চা এনে ফেলি। নূর সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালো, মুখ খানিকটা বিকৃত করে হাসলো। কালকে আপনার লোকগুলোরে কি কি করছিলাম মনে নেই? আদ্রিক শুকনো ঢুক গেল। মেয়েটাকে সহজে কাবু করা যাবে না, সেটা সে খুব ভালোভাবে বুঝে গেছে। তাই দ্রুত কথা ঘুরে ফেলল, মিসেস আদ্রিক, দেওয়ানকে তো এমনই হতে হবে। আর শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। কই লইয়া যাবেন? আজ থেকে আমার বউ স্কুলে যাবে, নিজের সব স্বপ্ন পূরণ করবে। তাই ভাবলাম তোমার নতুন স্কুল জীবনের প্রথম দিনটা না হয় আমার হাত ধরে শুরু হোক। নূর হতবাক হয়ে তাকিয়ে রইল। চোখ দুটো মুহূর্তে চিকচিক করে উঠল। আমারে আপনি সত্যি পড়াইবেন? আদ্রিক দেওয়ান মিথ্যা বলে না। মুহূর্তে নূরের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। না বেবি। হুট করে সে এগিয়ে এসে আদ্রিকের গালে টুপ করে একটা চুমু খেয়ে ফেলল। চুমু খাওয়ার পর কি করেছে বুঝতে পেরে লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেল। সে তড়িঘড়ি করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আদ্রিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পরে নিজের গালে হাত রেখে ধীরে ধীরে হাসলো। তার রেড রোজটা হয়তো সত্যি ধীরে ধীরে শুধুই তার হয়ে যাচ্ছে। তাকে বুঝতে শিখছে। নিজের ব্ল্যাক গাড়িটা ধীরে ধীরে স্কুলের সামনে এনে থামালো আদ্রিক। গাড়ি থামতেই নূর কৌতূহলী চোখের চারপাশে তাকালো। বিশাল বড় স্কুল বিল্ডিং, সামনে সবুজ মাঠ, কিন্তু বাচ্চাটা দৌড়াচ্ছে। সবকিছু দেখে তার মুখে পান খোলা একটা হাসি ফুটে উঠলো। কতদিন পর আবার স্কুলে আসা, সবকিছু নতুন, অচেনা, তবু বুকের ভেতর কেমন একটা শীতল অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে বহুদিনে হারিয়ে যাওয়া কোনো স্বপ্ন বুঝে আবার তার সামনে ফিরে এসেছে। নূর গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, এটাই স্কুল। আদ্রিক তার উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটার চোখে মুখে যে আনন্দ ফুটে উঠেছে সেটা দেখে তার বুকটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। সে আলতো করে নূরের মাথায় হাত রাখলো। আজ থেকে এটা তোমারও স্কুল বৌজান। আর আমার টিচারের সাথে কথা হয়ে গেছে, সব ব্যবস্থা করে রেখেছে। তুমি ভেতরে যাও, আমি ফেরার সময় এসে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে নূরের মুখটা একটু ফ্যাকাশ হয়ে গেল। সে ছোট্ট গলায় বলল, আমি একা যাবো, কিছু হবে না। তোমাকে নিয়ে যাওয়ার জন্য একজন আসছে। আর একদম পালানোর চেষ্টা করবে না, হয়তো আজ সত্যি সত্যি খুন করে ফেলবো, দেখে নিও। নূর তড়িঘড়ি করে মাথা নাড়ালো, না না, আর পালামো না, সত্যি। কিন্তু আপনি কই যাবেন? আদ্রিকের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখ দুটো মুহূর্তে কঠিন হয়ে উঠল। খুব কাঙ্ক্ষিত একজনের খোঁজ পাওয়া গেছে। নূর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলে, আপনি আবারও কারে জানি মারবেন তাই না? এত মানুষ মারেন কেন? মানুষ মারা ভালো না। কিছুক্ষণ নীরব রইল আদ্রিক। তারপর হঠাৎ শান্ত স্বরে প্রশ্ন করলো, আজ যদি কেউ আমাকে মেরে ফেলে তখন তুমি কি করবে রেড রোজ? মুহূর্তে নূরের বুক ধক করে উঠল। সে কোনো দ্বিধা না করে ঝাঁপিয়ে পড়ে আদ্রিককে জড়িয়ে ধরলো। আতঙ্কিত গলায় বলল উঠল, না না, আপনারা কেন মারবো মানুষ? কেউ আপনারা মারতে পারবো না। আমি তো আপনার লগে সংসার করবো কইছি, তবুও যদি কেউ মেরে ফেলে আমি হেরো মাইরে ফেলামো। আপনি আমার স্বামী হন না? স্বামী তো মেলা আপন মানুষ, আপনারা মারলে আমিও তারা মারমু। এই সরল কথাটুকু শুনে আদিকে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর তার থুতনিটা আলতো করে তুলে ধরে চিবুকে ছোট্ট একটা চুমু খেল। আমি তোমার আপন বলে
তাকে মেরে ফেলতে চাও, তাহলে যারা আমাকে জন্ম দিয়েছে সে আব্বু আম্মুকে মেরেছে, তাদের কি করা উচিত বলো? আমি কোনো নিরপরাধ মানুষকে মারি না রেড রোজ। আমার আব্বু আম্মুর মৃত্যুর পেছনে যাদের হাত আছে তাদের এই পৃথিবী ছাড়তেই হবে। নূর চুপ করে রইল। মানুষের সাথে তার পরিচয় খুব বেশি দিনের নয়, অথচ কেমন যেন আপন লাগে। তার রাগ, তার হিংস্রতা, তার ভয়ঙ্কর দিক সবকিছুর আড়ালো নূর যেন একটা আহত মানুষকে দেখতে পায়। একা যাইয়া না কিন্তু, ভাইয়ারা লগে লইয়াছে। আর শুনো, কোনো ছেলের সাথে কথা বলবে না, নয়তো তাকে কিন্তু পৃথিবী ছাড়তে হবে। নূর ভয়ে ভয়ে মাথা নাড়ালো। না না, আমি কারো লগে কথা কমু না। আন্টি এবার সন্তুষ্ট হয়ে হাসলো। ঠিক তখন স্কুলের ভেতর থেকে একজন মানুষ এগিয়ে এলেন। তিনি মুচকি এসে নূরকে ভেতর নিয়ে যাওয়ার জন্য ডাকলেন। নূর গাড়ি থেকে নামলো, তারপর একবার ঘুরে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিকও তার দিকে তাকিয়ে আছে, চোখে সে চিরচেনা কঠিন দৃষ্টি, অথচ তার ভেতর কোথাও যেন নরম এক ভালোবাসা লুকিয়ে আছে। নূর ছোট্ট করে হাত নাড়লো। আহি আমি। আদ্রিকও মৃদু হাসলো। বাই, গুড গার্ল হয়ে থাকবে। অন্ধকার ঘরের মাঝখানে মেঝেতে লুটিয়ে পড়ে আছে এক মধ্যবয়স্ক লোক, হাত পা বাঁধা, মুখ জুড়ে আতঙ্কের ছাপ, শরীর কাঁপছে থরথর করে। আর তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে আদ্রিক, হাতে ধরা জ্বলন্ত লোহার রড। আগুনে লাল হয়ে থাকা রডটার তাপ দূর থেকে অনুভব করা যাচ্ছে। ঠোঁটের কোণে বাঁকা ভয়ঙ্কর একটা হাসি। লোকটা আতঙ্কে কুঁকড়ে গেল। এই মানুষটার ভয়ে কত বছর যে পালিয়ে বেরিয়েছে তার কোনো হিসেব নেই। দিনের পর দিন লুকিয়ে থেকেছে, তবুও শেষ রক্ষা হলো না। নিয়তি শেষ পর্যন্ত তাকে এনে দাঁড় করেছে আদ্রিক দেওয়ানের সামনে। আদ্রিক ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখ দুটো অস্বাভাবিক শান্ত, অথচ সে শান্তির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক আগুন। সে লোকটার সামনে এসে হাঁটু গেড়ে বসলো, তারপর ধীর গলায় প্রশ্ন করলো, আবার আব্বুকে কে মার্ডার করেছিল? লোকটা শুকনো ঢুক গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও কাপা গলায় বলল, আমি জানি না। উত্তরটা শুনে আদিকে মুখের হাসিটা মিলিয়ে গেল, তবুও সে নিজেকে শান্ত রাখলো। রডটা হাতে ঘুরাতে ঘুরাতে আবার বলল, আদিক দেওয়ান বরাবরই তেরা। সো লাস্ট টাইম জিজ্ঞেস করছি, আমার আব্বুর গাড়ির অ্যাক্সিডেন্টটা কার কথায় করিয়েছিলি? লোকটা এবার কেঁপে উঠল। সে ছিল আদিকের বাবার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, পার্সোনাল সেক্রেটারি, যাকে নিজের পরিবারের সদস্যের মতো বিশ্বাস করতেন তিনি। অথচ সেই মানুষটাই বিশ্বাসঘাতকতা করেছে। তবুও ভয়ে কাঁপতে কাঁপতে লোকটা গলা শক্ত করার চেষ্টা করলো। বললাম না আমি কিছু জানি না। তবু কেন? বাকি কথা শেষ করার সুযোগ পেল না সে। মুহূর্তে আদিক জ্বলন্ত রডটা সজোরে তার বুকের উপর চেপে ধরলো। সঙ্গে সঙ্গে ঘর জুড়ে বিকট চিৎকার ভেসে উঠল। লোকটার শরীর মোচড়াতে লাগলো যন্ত্রণায়। পুরো মাংসের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। বুকের চামড়া পুরো লাল, মাংস বেরিয়ে এসেছে। দুজন গার্ড শক্ত করে তার দু হাত চেপে ধরে রেখেছে, তাই চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। আদ্রি কিছুক্ষণ রডটা চেপে ধরে রাখলো, তারপর ধীরে ধীরে সরিয়ে নিয়ে বুক বরাবর সজোরে লাথি মারল। লোকটা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল, হাঁপাচ্ছে, কাঁপছে। আদিক আবার তার সামনে এসে বসলো, ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। বলেছিলাম না আদিক দেওয়ান তার বাবার মতো নয়, এবার বলবি নাকি আরো ডোজ দিতে হবে? লোকটা হাঁপাতে হাঁপাতে কেঁদে উঠলো। বলছি বলছি আমি ওই লোকটাকে কখনো দেখিনি, কিন্তু স্যার বলতেন লোকটা তোমাদের খুব কাছের কেউ। আমি নাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু স্যার কিছু বলেননি। এই উত্তরেও সন্তুষ্ট হলো না আদ্রিক। মুহূর্তে সে আবার জ্বলন্ত রডটা লোকটার হাতে চেপে ধরলো। লোকটা এবার বিকট চিৎকার দিয়ে উঠলো। যন্ত্রণায় ছটফট করতে করতে আদিকের পা জড়িয়ে ধরলো। প্লিজ আর কষ্ট দিও না, আমি সত্যি তাকে দেখিনি। সে ফোনে যোগাযোগ করতো। 2 দিন আগে আমাকে লুকিয়ে থাকার জন্য 10 লাখ টাকা দিয়েছে। সে নিজে টাকা নিয়ে এসেছিল, কিন্তু মুখ ঢাকা ছিল, তাই চিনতে পারেনি। আদিক ঠান্ডা গলায় প্রশ্ন করলো, নম্বর আছে? লোকটা দ্রুত মাথা নাড়লো। হ্যাঁ আছে, দে। কাপা হাতে ফোন বের করতে আদিক সেটা ছিনিয়ে নিল। নাম্বারটা দেখে তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। তখন লোকটি নিজের হাত থেকে একটা আংটি খুলে দিল। টাকা দেওয়ার দিন তার হাত থেকে এই আংটি পরে গিয়েছিল। আদিক সেটা হাতে নিল, তবে আংটিটা তার ভীষণ লাগছিল, কিন্তু মনে পড়ছিল না। ঠিক তখনই জিশানের ফোন এলো। আদিক কল রিসিভ করলো। উপাস থেকে কি শুনলো জানা গেল না, কিন্তু মুহূর্তে তার মুখের রং বদলে গেল। চোখ দুটো ভয়ঙ্কর অন্ধকার হয়ে উঠল। সে 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না, দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। বের হওয়ার আগে শুধু একবার পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। পরের মুহূর্তে একটার পর একটা গুলির শব্দে কেঁপে উঠল পুরো ঘর। লোকটার শরীর ঝাঁকুনি খেতে লাগলো। বুক, পেট, কাঁধ সব জায়গা দিয়ে রক্ত ছিটকে বের হতে লাগলো। কিছু সেকেন্ডের মধ্যে নিথের দেহটা রক্তের মধ্যে লুটিয়ে পড়লো মেঝেতে। 8 ঘন্টার রাস্তা, কিন্তু আদ্রিক সেই পথ পাড়ি দিল মাত্র 10 মিনিটে। তার বাইকের গতি এতটাই দ্রুত ছিল যে রাস্তার মানুষজনও খুব কম দেখা গিয়েছে। তার চোখ দুটো রক্তিম, চোয়াল শক্ত, হাতের শিরাগুলো ফুলে উঠেছে। তার মাথায় এখন একটা নাম ঘুরছে, নূর। তার রেড রোড,
যে মেয়েটা সামান্য আঘাত পেল তার বুক কেঁপে ওঠে, সেই মেয়েটাকে পুলিশ থানায় নিয়ে গেছে। বাইকটা থানার সামনে এসে বিকট শব্দে থামলো। আদি কোনো রকম বাইকটা দাঁড় করে সোজা ভেতরে ঢুকে পড়লো। তার প্রতিটা পদক্ষেপের যেন পুরো থানাটা কেঁপে উঠছে। কনস্টেবল গুলো একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ এই মানুষটাকে সবাই চিনে, আদ্রিক দেওয়ান, যার নাম প্রায় মানুষের বুক কেঁপে উঠে। সে এক মুহূর্ত দেরি না করে সোজা ওসি রুমে ঢুকে পড়ল। এক লাথিতে সামনে থাকা টেবিলটা উল্টে দিল সে। ফাইলপত্র সব ছিটকে মেঝেতে পড়ে গেল। সাথে সাথে তার বজ্র কঠিন কণ্ঠ পুরো কক্ষ কাঁপিয়ে উঠল। এই মিস্টার, আপনার স্পর্ধা হলো কিভাবে? আদিক দেওয়ানের ওয়াইফকে তার পারমিশন ছাড়া ধরে নিয়ে আসেন? জানের ভয় করে না? নিজের বউকে বিধবা করতে চান? পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। ওসি শুকনো ঢোক গেলে ধীরে ধীরে এগিয়ে এলেন, কিন্তু তিনি কিছু বলার আগে আদিক পাশের চেয়ারটাকে আবারও সজোরে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেললো। তারপর গর্জে উঠল, কথা বলছেন না কেন? আপনার সাহস দেখে আমি সত্যি অবাক। আমার ওয়াইফকে স্কুল থেকে থানায় তুলে আনার মতো এত বড় কলিজা কোথায় পেলেন? আমি সেই কলিজাটা মেপে দেখতে চাই। ওসি এবার সত্যি ভয় পেয়ে গেলেন। কাপা গলায় বললেন, স্যার একটু শান্ত হন প্লিজ। জাস্ট শাট আপ। আমার রেড রোজ কোথায়? আদিকের হুঙ্কারে পুরো ঘর কেঁপে উঠল। ঠিক তখনই পাশের কক্ষ থেকে ছুটে এলো নূর। মেয়েটার চোখ মুখ ফুলে গেছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। সে দৌড়ে এসে সোজা আদিকের বুকে ঝাঁপিয়ে পড়ল, দুই হাতে শক্ত করে খামচে ধরল তার শার্ট। নূরের স্পর্শ পেতে আদিকের ভেতর আগুনটা কিছুটা শান্ত হলো। সে তড়িঘড়ি করে নূরের মুখ দু হাতে ধরে দেখলো। তারপর সবার সামনে মেয়েটার কপাল, গাল, চোখ এলোপাথারি চুমুতে ভরিয়ে দিল। রেড রোজ, তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে আঘাত করেছে? কথাটা শুনতে নূর ডুকরে কেঁদে উঠল। আদিক পুরোপুরি বিচলিত হয়ে গেল। সে তড়িঘড়ি করে নূরের মুখ তুলল, আর তখনই তার চোখ আটকে গেল নূরের গালে। ফর্সা গালের উপর স্পষ্ট 5 আঙুলের লাল ছাপ। মুহূর্তে আদিকের চোখে রক্ত নেমে এলো, চোয়াল শক্ত হয়ে উঠল। সে নিচু গলা জিজ্ঞেস করলো, রেড রোজ, কে তোমায় মেরেছে? নূর কাঁদতে কাঁদতে আদিকের শার্টে নাক মুছে পাশের এক মহিলা কনস্টেবলের দিকে আঙুল তুললো। আমারে ওই মোটু মহিলা থাপ্পড় দিছে, আর কইছে আমি নাকি শরীর দেখে আপনার বিয়ে করছি। কইছে টাকার জন্য এই ছোট বয়সে আপনারে ফাঁসাইছি। আপনি কন আমি কি এমন কিছু কইরা আপনারে বিয়ে করছি? আবার কয় আমারে জেলে ঢুকাইবো। আমি তো কাউরে মারি নাই, তাহলে আমারে এত পচা কথা কইল কেন? আদি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সেই মহিলা কনস্টেবলের দিকে তাকালো। তার দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে মহিলা কেঁপে উঠল। পরের মুহূর্তে একটার পর একটা চর বসে দিল আদি। পুরো থানায় পিনপত নীরবতা। আর্থিক গর্জে উঠল, আর্থিক দেওয়ান কখনো পর নারীর গায়ে হাত তুলে না, কিন্তু আমার নারীর দিকে যে হাত বাড়াবে তার কলিজা টেনে চিরে বের করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তবে আপনাকে আমি পরে দেখে নিচ্ছি। মহিলাটা ভয়ে কাঁপতে লাগলো। আর্থিক আর এক মুহূর্ত নষ্ট না করে আবার উচিত সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে এবার বরফের মতো ঠান্ডা। আমার ওয়াইফকে অ্যারেস্ট করার কারণ, কেন তাকে থানায় আনা হলো? ও সে কাপা গলায় বললেন, স্যার আমরা চাইনি এমনটা করতে, বাট আমাদের আর কোনো উপায় ছিল না। হোয়াট? কোনো ওয়ে ছিল না মানে কি? বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করা আইনগত দণ্ডনীয়। আমরা ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম আপনি জোর করে বিয়ে করেছেন কিনা, কিন্তু উনি বলেছেন নিজ ইচ্ছায় করেছেন। তাই আইন অনুযায়ী আমাদের থানায় আনতেই হয়েছে। এই বালের আইন আর্জিক দেওয়ান মানে না। আমার বউ ইচ্ছায় বা অনিচ্ছায় বিয়ে করুক, তাতে আপনাদের কি? কার কথায় ওকে ধরে এনেছেন? কে জিডি করেছে? এদিকে তাকান মিস্টার ভাই। হঠাৎ দরজার দিক থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। সবাই তাকালো, দেখলো আয়ন ভেতরে ঢুকছে। তার পাশে দাঁড়িয়ে নূরের বাবা। দুজনের মুখে কুৎসিত হাসি। দৃশ্যটা দেখে আদিকের রক্ত মাথায় উঠে গেল। সে ধীরে ধীরে বলল, তুই? আয়ন ঠোঁট বাঁকিয়ে হাসলো। ইয়েস মিস্টার ভাই, তো শ্বশুর জিডি করেছে, বলেছে তুই জোর করে তার মেয়েকে বিয়ে করেছিস। কিন্তু মজার ব্যাপার হলো মেয়ে আবার অন্য কথা বলছে। সে ধীরে ধীরে আদিকের সামনে এসে দাঁড়ালো। মুখে কুটির হাসির রেশ এখনো লেগে আছে। সে খুব ধীরে ধীরে বলতে লাগলো, এবার বুঝতে পারছিস তো কি হতে চলেছে? মাদ, রাগে, ক্ষোভে আদিকে পুরো শরীর কাঁপতে লাগলো, কিন্তু পাখিটা আর মুখ দিয়ে বের করলো না সে। তার চোখ ধীরে ধীরে গিয়ে থামলো নূরের বাবার উপর। লোকটার মুখে তখন টাকার লোভে ভরা নোংরা হাসি। দৃশ্যটা দেখে আদিকের ভেতরটা ঘৃণায় ভরে উঠলো। পৃথিবীতে যে এমন নিকৃষ্ট পিতা থাকতে পারে তা হয়তো এই মানুষটাকে না দেখলে কোনোদিন বিশ্বাসই করতো না সে। যে বাবা নিজের মেয়েকে টাকার জন্য বিক্রি করতে পারে সে আর মানুষ থাকে না। হঠাৎ আয়ন ধীরে ধীরে আদিকের দিকে ঝুঁকে এলো। তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। কিরে, ভয় পাচ্ছিস? বাবা, আদিক দেওয়ানো তাহলে ভয় পায়? আদিক রক্তচক্ষু নিয়ে তাকালো তার দিকে। এসব তাহলে তুই করেছিস? রাইট মিস্টার ভাই, কি করব বল? নূরকে যে তোর পাশে দেখতে একদম ভালো লাগছে না আমার। ভাবছিলাম কিছু করবো না, কিন্তু সমস্যা হলো দিন দিন নূরও তোর প্রতি দুর্বল হয়ে পড়ছে, আর সেটা আমি সহ্য করতে পারছি না। কথা শেষ করে আয়ন ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে গেল। নূর ভয় পেয়ে আরো শক্ত করে আদিকের শার্ট আঁকড়ে ধরল। তার পুরো শরীর কাঁপছে।
আয়ন থমে গেল তাদের সামনে, তারপর কষ্ট মেশানো গলায় বলল, আচ্ছা নূর, আমার মধ্যে কি কমতি ছিল? এতগুলো মাস তোমার জন্য অপেক্ষা করেছি, নিজের কাজ ফেলে ফুল হাতে দাঁড়িয়ে থেকেছি, আর তুমি কি না আমার শত্রুর দিকে ঝুঁকে পড়ছো? এটা কি ঠিক? নূর সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালো, তার চোখে ভয় নেই, এবার আছে তীব্র রাগ। চুপ করেন খাচ্ছর লোক, এটা আমার স্বামী লাগে, বুঝছেন? আর আমি কি আপনারা কইছিলাম আমার লেগে কুত্তার মতো দাঁড়িয়ে থাকেন? কই নাই তো, তাহলে এত জোর কই থেকে আহে? আমি মইরা গেল আপনার লগে যামু না, আমি আমার স্বামীর লগে থাকমু, তাই না? কথাটা শুনে আদিকে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই প্রথম এই ছোট্ট মেয়েটা সবার সামনে তাকে নিজের স্বামী বলে স্বীকার করেছে, আর সেই দৃশ্যটাই আয়নে সহ্য হলো না। তার মুখ মুহূর্তে বিকৃত হয়ে উঠল, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো সে। ঠোঁট বাঁকিয়ে বলল, হাস, বেশি বেশি হাস, বলেছিলাম না তোদের আলাদা করব? দেখ আজ তাই করলাম। নূরকে 2 মাসের জন্য হোমে পাঠানো হবে, আর তোকে, ঠোঁটের কোণে বিষাক্ত হাসি ফুটে উঠল, তোকে মিনিমাম 1 বছর তো জেলেই থাকতে হবে, আর এই সময়ের মধ্যেই আমি আমার পাখিকে নিয়ে উড়ে যাব। কথাটা শুনে আদিকের চোখে খুনের ঝিলিক দেখা দিল। মনে হচ্ছিল এখানে আয়নের গলা চেপে ধরবে, কিন্তু নূরকে ধরে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে। হঠাৎ আয়ন ঘুরে ওসি সাহেবের দিকে এগিয়ে গেল। ওসি সাহেব, আপনি এখনো ওদের বলেননি বাল্য বিবাহের জন্য কি কি হবে? সাথে সাথে আদিক চোখ পাকিয়ে তাকালো ওসির দিকে। ওসি এবার সত্যি ভীত গলায় বললেন, স্যার আমাদের কিছু করার নেই, হেড অফিস থেকে ওয়ার্নিং এসেছে। আমরা আসলে আপনার বাসাতেই যাচ্ছিলাম। আজ ম্যাডাম কিংবা আপনি কেউ বাসায় ফিরতে পারবেন না। ম্যাডামকে নিতে কিছুক্ষণ পর লোক আসবে। কথাটা শেষ হতে নূর আতঙ্কে আরো শক্ত করে আদিকে বুক জড়িয়ে ধরলো। সে কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে উঠছে, আমি যাবো না, আমি কোনো হানে যাবো না, আমি আপনার লগেই থাকবো। আপনি তাকে কন না আমি আপনার লগে সারা জীবন থাকবো। তারপর হঠাৎ নিজের বাবার দিকে তাকালো। সে চোখে ছিল জমে থাকা বছরের পর বছর কষ্ট। এ আব্বা, তুমি মিছা কথা কও কেন? মাইয়া বেচ্চা খাইও শান্তি হইল না, এখন মাইয়া সুখও খাইবা? কিন্তু লোকটার মুখে কোনো অনুশোচনা নেই, বরং বিরক্তি, যেন নিজের মেয়ের কান্নাও তাকে স্পর্শ করছে না। ঠিক তখনই কয়েকজন নারী কনস্টেবল এগিয়ে এলো। তারা নূরকে টেনে নিজেদের দিকে নিতে লাগলো, কিন্তু নূর এক মুহূর্তের জন্য আদিকে সাতটা ছাড়লো না। সে শিশুর মতো আঁকড়ে ধরে আছে তাকে। আরডিকো এবার দোটানায় পড়ে গেল। সে চাইলে পুরো থানা উড়িয়ে দিতে পারে, কিন্তু আইনের বিরুদ্ধে সরাসরি যাওয়া এখন বিপদ ডেকে আনবে। ঠিক তখনই বজ্রকণ্ঠ ভেসে এলো দরজার দিক থেকে। ওসি সাহেব, ভাবিকে, আমার বোনকে ছেড়ে দিতে বলুন। সবাই চমকে পেছনে তাকালো, দেখলো জিশান দ্রুত ভেতরে ঢুকছে। তার চোখ মুখ শক্ত, আর সেই মুহূর্তে আরডিকের বুক থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। কারণ এই ছেলেটা শুধু তার ভাই নয়, তার সবচেয়ে বড় শক্তি। ছোটবেলা থেকে প্রতিটা বিপদে জিশান তার পাশে থেকেছে, নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থেকেছে। কিন্তু আজ জিশান কেন নূরকে বোন বলল? কেন এমন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসছে? আর্জিক নিজে কৌতূহলী চোখে তাকিয়ে রইল তার দিকে। জিশান দ্রুত এগিয়ে এসে কয়েকটা ফাইল ওসি সাহেবের হাতে তুলে দিল। ওসি কাগজগুলো খুলে দেখতেই থমকে গেলেন। তার চোখ মুখে স্পষ্ট বিস্ময়। তিনি একবার কাগজের দিকে তাকাচ্ছেন, আরেকবার জিশানের দিকে। পুরো থানার সবাই কৌতূহলী হয়ে উঠল। জিশান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নিজে বলতে শুরু করলো, এভাবে তাকানোর কিছু নেই। আর হচ্ছে কি আয়ান ভাই, এবার প্লিজ আমার মিষ্টি ভাবি, সরি, বোনটার পিছু ছাড়ো, কেউ জেলে যাবে না, আমি তোমার বোনকে নিতে এসেছি। কথাটা বলে সে ধীরে ধীরে নূরের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। আর আঙ্কেল, আপনি কিভাবে ভুলে গেলেন আপনি এখন আর আমার বোনের বাবা নন? আমার মা জেসমিন খাতুন আইনগতভাবে রোদেলা নূর আর তার ভাই রিমনকে দত্তক নিয়েছেন। সব লিগ্যাল ডকুমেন্টস এখানে আছে। আয়নের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, কিন্তু জিশান থামলো না। ইভেন আর্ধিক দেওয়ান আর রোদেলা নূরের যে বিয়ে হয়েছে তা কোনো বৈধ প্রমাণ আপনাদের কাছে নেই। সো রোদেলা নূর আমার বোন, আর্ধিক দেওয়ানের ওয়াইফ নয়। জিশান, আয়ান দাঁত চেপে উঠল, কিন্তু জিশান নির্বিকার। সে হাসতে হাসতে বলল, ভাই, চিৎকার করলেই সব তোমাদের মন মতো হবে না। ভাবি আমার ভাইয়ের বউ, সেটা আমরা সবাই জানি, কিন্তু তোমরা সেটা কখনো প্রমাণ করতে পারবে না। ওরা একই ছাদের নিচে থাকবে, সংসার করবে, এমনকি রোমাঞ্চ করবে, কিন্তু রোদেলা নূরের 18 বছর হওয়ার আগে কেউ প্রমাণ করতে পারবে না ওরা ম্যারিড। তবে চেষ্টা চালিয়ে যেতে পারো। তারপর আদিকের দিকে ঘুরে দাঁড়ালো, ভাই, ভাবিকে নিয়ে চলো বাসায়। আর ওসি সাহেব, আপনার নিশ্চয়ই আর কোনো আপত্তি নেই? ওসি সাহেব অসহায়ভাবে মাথা নাড়লে। নূর এবার যেন একটু সাহস পেল। সে ধীরে ধীরে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর নিচু গলায় ফিসফিস করে বলল, সম্পর্কে আপনি আমার বাসর হন না? তয় আপনার লাইগা খুব তাড়াতাড়ি উপহার দিব। আমার শয়তান বেডারে কমো আমার একটা বাচ্চা দিতে, তারপর উডারে লয়ে আপনার সামনে ঢং করবো। আইসে আমারে বিয়া করবার। কথাটা শুনে জিশান মুখ চেপে হাসতে লাগলো, আর আর্জিক সে নিজেও হাসলো। পরের মুহূর্তে আর্জিক এগিয়ে এসে নূরকে কোলে তুলে নিল। নূর সঙ্গে সঙ্গে লজ্জায় তার বউকে মুখ লুকিয়ে ফেললো।
জিশান সেটা দেখে মিটমিটি হাসছে, আর আর্ধেক সেই লজ্জা ভরা মুখটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। মেয়েটা সাহস দিন দিন বেড়েই চলেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এতে সে বিরক্ত না হয়ে বরং আরো বেশি খুশি হচ্ছে। তারা দরজা দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ আদিক জিশানের দিকে তাকে জিজ্ঞেস করলো, দত্তক নেওয়ার ডকুমেন্টস এসব তুই কখন করলি? জিশান বুক ফুলিয়ে দাঁড়ালো। আরে ভাই, জিশান কাঁচা খেলোয়াড় না, আমি আগে আন্দাজ করছিলাম এমন কিছু হবে, তাই সেদিনই ভাবির বাবার সাইন নিয়ে রাখছিলাম। ভাই এসব ছাড়ো তো, আগে বলো তো আবারও আমি আর আসি মিলে কি তোমাদের বাসর ঘর সাজিয়ে দেব? আর্জিক চোখ পাকালো। মার খেতে চাস? জিশান সঙ্গে সঙ্গে 2 কদম পেছালো। এসব মাইরটায় খেয়ে পেট ভরাতে চাই না ভাই, তোমার বোনকে বিয়ে করেই তাকেই খেয়ে পেট ভরাতে চাই। জিশান যা, বাবা চিৎকার করছে কেন? তোমার বোনকে বিয়ে করে কি আমি সাজিয়ে রাখবো নাকি? তাকে টেস্ট না করলে তোমায় মামা ডাক কখন শোনাবো? কথাটা বলে জিশান হো হো করে হেসে দৌড়ে পালালো। দৃশ্যটা দেখে নূর খিলখিল করে হেসে উঠল। তার সেই নিষ্পাপ হাসিতে আর্ধেকের বুকটা শীতল হয়ে গেল। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।